ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করে সেখান থেকেও বাচ্চা লাইট ছিল, হার্টবিট পাওয়া গেছে এবং লেখা রয়েছে কর্ড জড়িয়ে রয়েছে। তো কর্ড জড়িয়ে রয়েছে এইটুকু শোনার পরেই তো ডাক্তারকে সিদ্ধান্ত নেওয়া উচিত। উনি বলছেন যে আমি ধর্ম সংকটে পড়ে গেছি। আরে মশাই, ধর্ম সংকট কোথায়? 34 সপ্তাহ এজ হয়ে গেছে বাচ্চার, তার ওজন 2 কেজি 371 গ্রাম। আপনি আর কত কেজি ওজন চান? 1500 কেজি ওজনের বাচ্চা হলে তখন আপনি করবে অপারেশন? যখন শুনছি যে কোনো নার্সিং হোমে আল্ট্রাসাউন্ড নেই, মেশিন নেই, যেটা একটা বেসিক রিকোয়ারমেন্ট যেখানে বেবি ডেলিভারি হওয়ার জন্য, আজকাল আমরা দেখতে পাবো যে ছোট ছোট ব্রিজের তলায় ঘুমটি করে বাচ্চা ডেলিভারি করছে। বলেছে সোহিনী গাঙ্গুলির 31 বছর বয়স, সেটা হ্যাঁ, সে অনেক এল্ডারলি মাদার। 31 বছর বয়সে মা হবে নাকি 3 বছর বয়সে মা হবে, এই কথা উনি বলতে চাইছেন? উনি কি সেই বালিকা মানে বাল্য বিবাহের কথা বলছেন? ডাক্তারবাবু আপনি বিশ্রাম নিন, যখন সুস্থ হবেন তখন আবার ডাক্তারি করবেন। 8 বছরে কনসিভ করেছে, 9 বছরে বেবি হয়েছে। এবার বাচ্চা যখন বড় হবে তখন আমি অনেক বার্ধক্যে পৌঁছে যাব। হয়তো অনেকে খেপাতে পারে দাদু দাদু বলে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তো বাবা হতে চেয়েছি। এই বাবা হওয়াটাকে তো কেউ আটকাতে পারবে না। অনেকের বাচ্চা দেখি ছোটবেলায় প্রধানমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি সব গড়গড় করে বলে দেয়। হ্যাঁ, আমি চাই না আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এখনো বেশ কয়েক বছর থাকবেন। বাচ্চা যখন 20 বছর হবে তখনও হয়তো মুখ্যমন্ত্রী একই মুখ্যমন্ত্রী একই প্রধানমন্ত্রীকে দেখবে। এখন তো নির্গাম তো এমনি কিনতে পাওয়া যায়, বাচ্চা অন্য জায়গায় রয়েছে, এনে বলবে নিজের বাচ্চা। তাজা ছেলে, হ্যাঁ, ওই এরকম তাজা তাজা স্পাম ওই ক্যাথিটার টিউবের মাধ্যমে ওই জরায়ুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রথমে বলি সোহিনী গাঙ্গুলির যে বয়সটা নিয়ে ডাক্তার যে বলেছিল, ওনার বয়স 30 বছর বয়সে ও প্রেগনেন্ট হয়েছে, আর 31 বছরে গিয়ে ওর বেবিটা হয়েছে আর কি। কিন্তু যাই হোক নেই, সেটা আলাদা কথা। ডাক্তার বলছে বেশি বয়সে প্রেগনেন্সির ক্ষেত্রে গন্ডগোল হয়েছে। আমারও কিন্তু বেবি আমি কনসিভ করেছি 32 বছর বয়সেই করেছি, তারপরে আমার 33 মানে আমি বেবি হয়েছে, তারপর চলছে। বেবির বয়স এখন 2.5 বছর। তো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমিও কিন্তু বেশি বয়সেই প্রেগনেন্ট হয়েছি। আর এখন যুগে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু মানে এখন এটা কিন্তু কোনো ব্যাপার না। আগে হতো কি কম বয়সে বেবি হবে, কম তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, নাহলে বাচ্চার ক্ষেত্রে কমপ্লিকেশন হবে। এখন তো মানুষ পড়াশোনা করে শেষ করতে সত্যিই তাদের 25-26 বছর পেরিয়েছে, তারপর চাকরি বাকরি সব মিলিয়ে গুলিয়ে তো একটা বিয়ে তারপরে তার বেবি, এবং বেবি আসতে গেলেও কি সঙ্গে সঙ্গে বেবি আসে এরকম তো নয়। হ্যাঁ, কমপ্লিকেশন হয়, তার মানে এই নয় যে তাদের সকাল সকাল বিয়ে দিয়ে দাও, দেখে প্রেগনেন্ট হয়ে দাও, সারা জীবনের যে তার আশা যে ও এই হবে ওই হবে সেগুলো সব মিটিয়ে দিয়ে একটা সংসারের ভেতরে ঢুকিয়ে দাও। এটা তো এখন চলে না, এখন যা যুগ পড়েছে। তো যাই হোক, এটা বলার ছিল। বলেছে যে বেবির ওজনটা যেখানে বলেছে যে 34 সপ্তাহ না, 34 সপ্তাহে বেবির ওজন ছিল 2 কেজি 371। 2 কেজি 371, হ্যাঁ 2 কেজি 371। আর 34 সপ্তাহে মানে অনেকটা বেশি। আমি বলবো ঠিকঠাকই আছে, খুব বেশি না। যেমন বলবে 3 কিলো ওজনের বাচ্চা খুব ভালো, বা 2.5 কিলো ওজনের বাচ্চাও খুব ভালো, কিন্তু সেক্ষেত্রে আমার 34 সপ্তাহ পার হয়ে গিয়েছিল। 36 সপ্তাহে গিয়ে আমার বেবি হয়, আমার বেবির ওজন হয় 1 কিলো কত 885। হ্যাঁ, আমি বলি 1 কিলো 900, কিন্তু যেহেতু 1 কিলো 885 বেবি ওজন হয়। বেবি খুবই ছোট হয়েছে, মানে ওর বেবি 34 সপ্তাহে গিয়ে যে ওজনটা হয়েছে আমার বেবি, সেই ওজনটাও টেনে টুনে বলতে হয়েছে। ডাক্তার আমাকে বলেছে তোমার বেবি 2 কেজি ওজন হয়ে গেছে, এটা আমাকে বলেছিল। কিন্তু সেক্ষেত্রে মানে সেখানেও উনি কিন্তু দিয়ে বলেছিল কিন্তু। আর ওর ক্ষেত্রে হয়েছে যে এতটা ওজন হয়ে যাওয়ার পরেও 34 সপ্তাহে, সেখানে ওর বেবিটা নর্মালি ওকে ইজিলি ওকে সিজার করে, যেহেতু কমপ্লিকেশন হয়েছিল শেষ মুহূর্তে গিয়ে ওর কর্ড জড়িয়ে গেছিল, সেক্ষেত্রে ইজিলি মানে সিজার করে বের করে দেওয়া যেতে পারতো, যেটা অনেকের ক্ষেত্রেই হয়। আমার চোখে দেখা না, আমি ডি.কে সামন্তর কাছে আগে অনেকবার মানে ওনার কাছে আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, মানে ট্রিটমেন্ট করিয়েছি আর কি। আমার বেবি হচ্ছিল না দেখে, আগে দুটো মিসক্যারেজ আছে। 2014-তে আমার বিয়ে হয়, 2015-তে আমি কনসিভ করি, সেই বেবিটা নেই। ঠিক তার 2.5 বছর পরেও আমি কনসিভ করি, কিন্তু সেই বেবিটাও আমার নেই, আমার মিসক্যারেজ হয়ে গেছে। এটা অনেকেই জানে, আমার যারা পুরনো আমার ফলোয়ার্স রয়েছে তারা অনেকেই জানে। তো যাই হোক, তো ডি.কে সামন্তর কাছে আমি দেখাতে গেছি। উনি মানে ওনার কাছে একটা পেশেন্ট এসছে, উনি সবসময় উনি দেখেন যে বেবি ঠিকঠাক আছে কিনা, উনি সবসময় দেখেন। তো দেখে উনি দেখলো যে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে উনি দেখলেন যে বেবির মানে কর্ড গলার মধ্যে জড়িয়ে রয়েছে। মানে ওনার তখন উনি সঙ্গে সঙ্গে ওই ওনার সামনে যে নার্সিংহোমটা রয়েছে, মেগা সিটি নার্সিংহোমে, সঙ্গে সঙ্গে বললো তুমি গিয়ে ভর্তি হয়ে যাও।
তোমাকে এক্ষুনি সিজার করতে লাগবে। তো সঙ্গে সঙ্গে ওনারা প্রথমে একটু মানে না মানে ওনারাই বরঞ্চ বলছিল না আমরা নর্মালে চেষ্টা করবো, কিন্তু ডাক্তারগুলো নর্মালে চেষ্টা করলে কিন্তু বেবির খুব কমপ্লিকেশন হবে, বেবি নাও কিন্তু বাঁচতে পারে, কিন্তু তাহলে তোমাদের যদি বেবিকে বাঁচাতে হয় তাহলে ইমার্জেন্সি সিজার করতে লাগবেন। তো আমরা ওখানে বসা, সঙ্গে সঙ্গে উনি নার্সিংহোমে ফোন করলো, করে বললো এমন পেশেন্ট পাঠাচ্ছে তোমরা ভর্তি করিয়ে নাও, তারপরে গিয়ে আমি কথা বলছি। তা ওনাদেরকে তার মধ্যে প্রসিডিউর যে হতে হতে মানে উনিও চলে যাবে এরকম একটা ব্যাপার। তো আমাদেরকে ফেলে রেখে ওনাদেরকে একটু আগে পাঠিয়ে দিল, আমার আগে দুজন পেশেন্ট ছিল আর কি। তো যেহেতু উনি ভর্তি হবে ওইটুকুনি টাইমের মধ্যে উনি আরো একটা পেশেন্ট দেখে ফেলেছে, দেখে উনি সঙ্গে সঙ্গে বললো আমাদেরকে বসিয়ে বললো তোমরা বসো আমি আসছি, ওই পেশেন্টটাকেই সিজার করতে গেছিলেন। তো সঙ্গে সঙ্গে উনি গেলেন, আমরা বসে আছি, উনি সিজার করে তারপরে আমাদেরকে কিন্তু দেখেছিলেন। মানে এই একটা কেস আমি চোখের সামনে দেখেছি, ডাক্তার সঙ্গে সঙ্গে চলে গেছেন। আমি ডাক্তারকে খুব শ্রদ্ধা করি এই বলে যে উনি সঙ্গে সঙ্গে চলে গেছিলেন, ওয়েট করেননি আমাদের পেশেন্টের জন্য। আরেকটা দেখেছি আমার পাশেই বাড়ি, আমার একদম একটা বাড়ি পরেই বাড়ি, ওরও বেবি হঠাৎ করে নাড়াচাড়া মুভমেন্ট খুব কম করছে, নড়ছে না। তো এরকম নড়ছে না দেখে সকালবেলা ওর বাড়িতে বললো যে আমার বেবি নড়ছে না, সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড করিয়েই ডাক্তার দেখলো ওরও বেবির কর্ড জড়িয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেল। ওই ভর্তি হতে যেটুকুনি টাইম লাগে আর কি, কয়েক ঘন্টা বলবো, বেশি না, কয়েক ঘন্টা জাস্ট নিতে, টেস্ট করে দেখতে, আর ওখানে যে প্রসিডিওর থাকে ওটিতে ঢোকানোর আগে যেটুকুনি থাকে সেইটুকুনি ওতে যেটুকুনি টাইম, তার মধ্যে ওকে নিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে সিজার করে বা বেবিটাকে বের করে দিল। বেবির এখন 4 বছর না 5 বছর বয়স, বেবি ঘুরে বেড়ায়, বেবি ভালো আছে। তো এই জিনিসগুলো করেছে আমার চোখের সামনেই দেখা। মনে হয় যে ডক্টরেরও কিছু গাফিলতি ছিল, না হলে একটা মা যখন তার 9 মাস মানে গর্ভধারণের পর বেবিটা বেরোবে এরকম একটা স্বপ্ন প্রথম থেকেই দেখে প্রত্যেকে, আমিও দেখেছি। আমার ক্ষেত্রে হয়েছে 3 মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়েছে, আমিও কষ্ট পেয়েছি, কিন্তু 3 মাসের কষ্টের থেকে 9 মাস পুরো বেবিটার যখন তার হার্টবিট এবং তার নাড়াচাড়া ফিল করা পুরোটা যখন মানে হয়ে যায় না, তখন কিন্তু সেই বেবিটার কিন্তু কষ্টটা মানে চলে যাওয়ার কষ্টটা কিন্তু অনেকখানি। আর সে যেখানে অনেকটা মানে তার ব্যথা যন্ত্রণা সহ্য করেছে, তার উপরে হচ্ছে তার আগের ব্যাপারটা বলি, তার যে আশা যে বেবিটাকে কোলে নেবো, আদর করবো, বেবিটা পরিপূর্ণ হয়ে গেছে, বেবিটা আমাকে লাথি মারে, বেবিটা নড়াচড়া করে, বেবিটার মুভমেন্ট বুঝতে পারছি, আমি হাত দিলে বেবিটা ফিল করতে পারছি, বেবিটা এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে বেবিটা নেই, সেটা খুবই কষ্টের, ওই 3 মাসের কষ্টের থেকেও বেশি কষ্টের। ডাক্তারের একটা কথা শুনছিলাম যে যখন পেশেন্টের বাড়ির তরফ থেকে মানে সৈনী গাঙ্গুলির বাড়ির তরফ থেকে বলা হচ্ছে যে আপনি ঠিক সময় সিজারটা করলেন না কেন, তখন ডাক্তার বলেছে এটা কি যখন ইচ্ছা বললেই করা যায়, সবকিছুর একটা সিস্টেম আছে, বাচ্চা এত ছোট, তো সিজার তো চাইলেই করা যায় না। তো আমি এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী আমি একটু এক্সপ্লেনেশন করব যে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে মা সবসময় বলে বাচ্চাদের যে আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরে মানুষ করেছি আর তুই আমার সঙ্গে এরকম করলি। এই যে বলা হয় যে পেটে গর্ভকালীন যে পিরিয়ড সেটা 10 মাস 10 দিন বলা হয়, কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে বলে যে অ্যাকচুয়াল হচ্ছে গর্ভকালীন অবস্থা থাকে 40 সপ্তাহ, মানে 280 দিন, 4 7 28 280 দিন। 280 দিনকে যদি আমি মাস এবং দিনে ভাগ করি তাহলে সেটা 9 মাস 10 দিন হয়, মানে 30 দিনে মাস যদি হয় 30 ইন্টু 9 3 7 270 আর 10 দিন, 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিনকেই আমাদের যারা পুরনো মানুষ সেটা একটা প্রবাদের মানে একটা প্রবাদ হিসেবে 10 মাস 10 দিন বলে, অর্থাৎ 10 মাস 10 দিন নয়, 9 মাস 10 দিন এবং অর্থাৎ 40 সপ্তাহ। তাহলে একটা যখন প্রথম ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয়, অর্থাৎ ওই আমাদের যখন আমরা কনসিভ করে কোনো নারী যখন কনসিভ করে সেটা শুরু হয় হচ্ছে লাস্ট যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় সেই পিরিয়ডের প্রথম দিন থেকে সেটা হচ্ছে প্রথম দিন কাউন্ট করা হয়। এইভাবে একের পর এক সপ্তাহ চলে যায়, বেবির কি হয় হার্টবিট আসে 6 বা 7 সপ্তাহের মাথায়, এই 5-6 সপ্তাহের মাথায় ধীরে ধীরে তার আঙুল পায়ের ওই কড়িগুলো তৈরি হয়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ করতে থাকে, সে ধীরে ধীরে নাড়াচড়া করে, তার মস্তিষ্ক, তার হৃদয়, তার কিডনি সমস্ত কিছু ডেভেলপ করে, ডেভেলপ করতে করতে তার ফুসফুস ডেভেলপ করে, তার হাড় অস্থিমজ্জা সব শক্ত হয়, সে একটা সময় ধীরে ধীরে বেশি নড়াচড়া করতে থাকে, সে ঘুমোতে থাকে আবার জেগে ওঠে। তো আমরা সেই সময় দেখি যে বেবি কখনো কখনো বেশি নড়াচড়া করছে আবার কখনো কখনো কম,
অ্যাকচুয়ালি যখন কখনো আবার করেই না, অর্থাৎ সে ঘুমোয়, জেগে ওঠে, বাইরের শব্দগুলো তার কানে পৌঁছয়, এইভাবে বেবি ধীরে ধীরে বড় হতে থাকে। একটা সময় যখন ওই 28 থেকে 32 সপ্তাহ যায় না, তখন ধীরে ধীরে তার প্রচুর অঙ্গ প্রত্যঙ্গ সব বিকশিত হতে থাকে, তার ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে, তার ওজন বাড়তে থাকে। তারপরে 32 থেকে 36 সপ্তাহ পর্যন্ত তার সমস্ত কিছু বৃদ্ধি প্রায় কমপ্লিট হয়ে যায়। সেই সময় বেবি প্রচন্ড পরিমাণে নড়াচড়া করে এবং তার মস্তিষ্কের মুভমেন্ট নিচের দিকে আসতে থাকে। যখন সে 36 সপ্তাহে পৌঁছয়, 36 সপ্তাহে যখন কমপ্লিট করে ফেলে, তখন সে ডেলিভারেবল কন্ডিশনে থাকে, অর্থাৎ 37 থেকে 40 সপ্তাহ যে কোনো সময়ে বেবির ডেলিভারি হয়ে যেতে পারে। সেই জন্য মেডিকেল সায়েন্সে বলা হয় যে কোনো মা যদি প্রেগনেন্সি অবস্থায় 36 সপ্তাহ কমপ্লিট করে দেয়, তাহলে সে সম্পূর্ণ টার্ম কমপ্লিট করেছে ধরা হয়। এবং আমাদের দেশে যে নর্মাল ডেলিভারি এখন সমস্ত জায়গায় হয় না বললেই চলে, গ্রামে গঞ্জে সরকারি হাসপাতালে ওরা চেষ্টা করে, কিন্তু এমনি নর্মালি যারা চেষ্টা করে যে একটু আমি ভালো জায়গায় নার্সিং হোমে করাবো, তারা কিন্তু এই 36 সপ্তাহ ক্রস হয়ে যাওয়ার পর, অর্থাৎ 37 সপ্তাহে যে কোনো সময় ডেলিভারি করে দেয়, এবং প্রসূতি এবং বাচ্চার শারীরিক অবস্থা বিবেচনা করে। কাজে এই যে সোহিনী গাঙ্গুলির আমি কেসটা দেখছিলাম, যে বলছে 34 সপ্তাহ, 34 সপ্তাহ থেকে 36 সপ্তাহ এমন কিছু কিন্তু ডিফারেন্স নয়। এইখানে আর কি হয়েছে, তার বিকাশ মোটামুটি হয়ে গেছে, আর হয়তো 2 সপ্তাহ পরেই সে পুরো পিওর ডেভেলপমেন্ট হয়ে যেত। কিন্তু কথা হচ্ছে আমরা ততক্ষণই অপেক্ষা করব যদি সে সমস্ত কিছু সুস্থ থাকে। আমরা 40 সপ্তাহ পর্যন্ত যেতে পারি, অনেক সময় 41 সপ্তাহ কখনো কখনো হয়ে যায়। প্রথমে লোকাল ডাক্তারই দেখি, ডক্টর ডিকে সামন্তকে দেখিয়েছি। উনি আমাকে দেখে, যেহেতু আমার আগে দুটো মিসক্যারেজ ছিল, তো উনি আমাকে সঙ্গে সঙ্গে বেড রেস্ট দিয়ে দিয়েছিল। ওঠানামাটা করবে না, ঘরেই থাকবে। তো বেড রেস্ট, আমি বেড রেস্টেই ছিলাম ন্যাচারালি, কারণ আমার বর সেইটা আমাকে মানে রেখেছিল আর কি, যাতে আমার বেবিটা সুস্থ না বলে। আমিও নিজেও চেয়েছিলাম, একদিকে উনি ভালোই করেছে আমাকে বেড রেস্ট দিয়ে। আমার বর যেহেতু মানে অফিসের থ্রু মারফত নার্সিংহোম ওরা পায়, মানে অপারেশন বা কোনো হসপিটালাইজড হলেই মানে ওরা এই হেল্পটা পায় মানে অফিস থেকে। তো সেই জন্য আমরা আর ওনার কাছে দেখাইনি বেশি দিন, মানে 7 মাস অবধি দেখিয়েছি। 7 মাস পরে আমরা চলে গেলাম হচ্ছে অ্যাপেলো হসপিটাল, ডক্টর ভাস্কর পালের কাছে। কারণ যেহেতু আমরা লোকালে আমরা সিজার করাবো না, তাই অ্যাপেলো হসপিটালে চলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমাকে ওখানে একটা আল্ট্রাসাউন্ড করতে দেয়, তো গ্রোথ স্ক্যান করতে দেয়, বেবির গ্রোথ কতটা রয়েছে বাকি বৃত্তান্ত। তো আমরা গ্রোথ স্ক্যান করি, মানে খুব চটপটেই হয়েছে ব্যাপারটা। বলো আজকেই তুমি গ্রোথ স্ক্যান করো, আজকেই এই করো, এই রিপোর্টগুলো করে তুমি 1 সপ্তাহ পর আসো, এসে যা যা করো। মানে আমি ওই একটা সপ্তাহের মধ্যে টোটালটাই করে ফেলেছিলাম। সুগার টেস্ট, মানে আমার সুগারের এমনি সুগার ছিল প্রথম থেকে, আমি ওষুধ খেতাম। এবার উনি আমার রিপোর্ট দেখে, দেখছি আমাকে যখন টেস্ট করাচ্ছে, তো টেস্ট করানোর পর সব বলছে ওকে ওকে ওকে, হঠাৎ করে এক জায়গায় গিয়ে বলছে নেগেটিভ নেগেটিভ। তো পজিটিভ পজিটিভ বলতে বলতে নেগেটিভ। তো আমার নেগেটিভ বলে তো আমার না একটু কোথাও গিয়ে না একটা ক্লিক হলো যে ব্যাপারটা কি বলছে, যে সব পজিটিভ হঠাৎ নেগেটিভ, কি সমস্যা। তারপর রিপোর্ট দিল। এবার ডাক্তার তো 1 সপ্তাহ পরে দেখবেন বলেছেন, ওখানে দেখানোই যেত, কিন্তু আমরা রিপোর্টটা নিয়ে নর্মালি লোকালি দেখিয়েছি, তো ওনারা বুঝতে পারেনি। হ্যাঁ, তো যাই হোক বুঝতে পারেনি, তো আমরা আবার ওনার কাছে গেলাম, ডক্টর ভাস্কর পালের কাছে। উনি দেখে বললেন যে আমার বেবির গ্রোথ রেস্ট্রিকশন হয়ে গেছে, মানে হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ডের সাথে যে মানে বেবির সঙ্গে যে যুক্ত, মায়ের সঙ্গে যে ব্লাড সার্কুলেশনের যে জায়গাটা থাকে, সেটা হচ্ছে প্লাজেন্টা। তো সেটা আমার ওই রক্ত সঞ্চালনটা কম হচ্ছে, বেবির শরীরে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে, আর মানে আমার থেকে যাচ্ছে না ঠিক, পুষ্টি যাচ্ছে না, অক্সিজেনের এনার্জি, অক্সিজেনের ঘাটতি, এগুলো রয়েই যাচ্ছে বাচ্চা বেবি। তাই উনি আমাকে সাজেস্ট করলো যে এই জিনিসটা রিকভারি আমরা দেখবো, বেবির কিরকম কি সিচুয়েশন রয়েছে, সেই অনুযায়ী আমরা এগোবো। মানে 7 মাসে বেবির যদি দেখে ঠিকঠাক চলছে, এই সেম যদি কন্ডিশন থাকে যেরকম উনি দেখেছে, ওটা নেগেটিভের মধ্যেই রয়েছে, কিন্তু চলে যাচ্ছে। যদি এরকম কন্ডিশন নর্মালি এই লেভেলে থাকে, আর যদি লেভেলটা বেড়ে যায় তো অতি ভালো, আর যদি ডাউন হয়ে যায় তাহলে আমাকে সিজার করে ওই 7 মাসেই বেবিটাকে হয়তো বের করে দিয়ে কাঁচের ঘরে রেখে দেবে, এরকম একটা পরিস্থিতি। তাই উনি বললো যে তোমাকে আমরা 2-3 সপ্তাহ দেখবো। আমাকে প্রথমে ওই 3 সপ্তাহ করে দেখবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমাকে সঙ্গে সঙ্গে বললো না, প্রথমে 2 সপ্তাহ করে দেখবে, প্রত্যেক 2 সপ্তাহ পরে আবার 2 সপ্তাহ বাড়াবে, এরকম একটা টার্গেট ওনারা নিয়েছেন। তো আমাকে বললো সামনের সপ্তাহে এসে মঙ্গলবার করে, প্রত্যেক মঙ্গলবার করে আমার ওই আল্ট্রাসাউন্ড হতো আর কি। ওটা হচ্ছে বেবির ওই গ্রোথ রেস্ট্রিকশনের যে ব্যাপারটা হয়েছিল, যে গ্রোথ কি হচ্ছে কিনা, বেবির ব্লাড সার্কুলেশন আছে কিনা, বেবি ঠিকঠাক অক্সিজেন, যেগুলো আর কি ব্যাপারটা বুঝবো না ব্যাপারটা,
তো যাই হোক, তো সেগুলো দেখতো, দেখে দেখে আমার 2 সপ্তাহ করে বাড়াতো। মানে এই করে করে উনি আমাকে বললো যে আমি যদি দেখি, আমার তো জানুয়ারিতে বেবি হয়েছে, উনি বললো ডিসেম্বর মাসেই হয়তো প্রথম সপ্তাহে আমার বেবিটাকে বের করে দেবে। তো তখন আমি ঠাকুরের কাছে প্রে করেছি যে না, অন্তত আমার আরো 2-3 সপ্তাহ এগোয়, আমি যেন বাচ্চাটাকে আরেকটু রাখতে পারি। কিন্তু ডাক্তার যদি ভাবেন যে, আর উনি আমাকে বলেও ছিলেন রাত বেরোতে যদি কখনো কোনো প্রবলেম হয় তুমি এই নাম্বারে ফোন করবে। ওনার নাম্বারও দিয়েছে, প্লাস ওনার যে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওনার নাম্বারও দিয়েছে, প্লাস ইমার্জেন্সি পারপাসে যদি কোনো সমস্যা হয় সেখানকার নাম্বারও অনেক নাম্বার আমাকে লিখে দিয়েছে, যে তোমার যদি রাত বেরোতে কোনো সমস্যা হয় তুমি এখানে ফোন করবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। আমাদের ডাক্তার কিন্তু সত্যি, মানে আমি ভগবান বলবো, মানে আমি ডিকে সামন্তকেও ভগবান বলবো, ডক্টর ভাস্কর পালকেও আমি ভগবানই বলবো। ডক্টর ভাস্কর পালের কাছে আমরা যখন যাই তখন উনি বলেন যে বেবির গ্রোথ রেস্ট্রিকশন হয়ে গেছে এবং ব্লাড সার্কুলেশন অনেক কম আছে। তো এই দুটো কথা শুনে আমরা এই শব্দ দুটোর সাথে পরিচিত ছিলাম না। তো যথারীতি বাড়িতে এসে গুগল সার্চ করে যা যা শব্দগুলো আসছে দেখে, তার এক্সপ্লেনেশন দেখে তো মাথায় হাত। আমি তো রিন্টিকে কিছু বলতে পারছি না, যে আমি নিজে ঘুমোতে পারছি না রাত্রিরে, আর চিন্তা করছি যে কি হয়ে যাবে। আর লেখা রয়েছে এগুলো হচ্ছে IUGR বেবি, মানে যে সমস্ত বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যায়, মানে বয়স অনুযায়ী যে ওজন এবং যে বৃদ্ধি হওয়ার কথা তার থেকে যদি কম হয় তাহলে সেগুলোকে IUGR বেবি বলে। এগুলো গুগলে সার্চ করছি আর ভয়তে কাঁপছি। রিন্টি তো কিছু বুঝতে পারছে না। এবার এরকম রাতের বেলায় শুতে পারলাম না, সকালবেলায় ডক্টর ডিকে সামন্তের কাছে গেলাম। তো ওনাকে আগেই সকালবেলায় ফোন করেছিলাম যে স্যার এরকম গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে, আমরা এক জায়গায় দেখিয়েছি। বলে যে এইভাবে তো ফোনে বলা যাবে না, তোমরা চলে এসো সকালবেলায়। আমরা একদম সকালবেলায় চলে গেলাম। উনি ওগুলো দেখে টেকে বললেন যে তোমরা আমাকে দেখাচ্ছিলে আবার অন্য জায়গায় দেখিয়েছো। আমরা বললাম যে আমাদের এরকম অফিসের ব্যাপার আছে, এরকম যদি আমরা সিজারেই করব এবং সেটা যদি অফিস থেকে আছে, আপনার এখানে তো সম্ভব নয়, এই জন্যই আমরা দেখিয়েছি। উনি প্রথমে হয়তো খানিকটা মনক্ষুণ্ণ হতে পারেন, যেহেতু ওনার আন্ডারে আমরা ট্রিটমেন্ট করাচ্ছিলাম এবং উনি হয়তো আশা করেছিলেন যে এই ডেলিভারিটা ওনার হাতেই করুক, কারণ এতদিন ধরে উনি দেখছেন। এই এক জায়গায় মনক্ষুণ্ণ উনি হলেও হতে পারেন। তারপরে আমরা বললাম যে দেখো উনি বললেন যে আমাদের এইখানে তো এই সমস্ত সিস্টেম নেই, এই যে বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন এবং ব্লাড সার্কুলেশন, এটা অত্যন্ত খারাপ ব্যাপার। তো আমি আর এই পেশেন্ট তোমাদের দেখতে পারবো না। আমি তখন ভাবলাম যে উনি হয়তো রেগে গেছেন। আমি বললাম যে তাহলে স্যার আপনার কাছেই করাবো। বলেন না না, আর কোনো দরকার নেই, তোমরা বড় জায়গায় গেছো, আমাদের এখানে এরকম ইনফ্রাস্ট্রাকচার নেইও, তোমরা ওইখানে চলে যাও, আর আমি এটা কিছু করতে পারবো না। প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে আমি ভেবেছিলাম যে উনি সত্যি একটা ভালো ডিসিশন দিয়েছিলেন। আমরা তারপরে চলে এসে ডক্টর ভাস্কর পালকে যখন আবার দেখাই, আমাদের প্রতি সপ্তাহে ওই গ্রোথ স্ক্যান হতো, সঙ্গে ডপলার স্ক্যানও হতো। গ্রোথ স্ক্যানে দেখা হতো যে বৃদ্ধি কতটা হচ্ছে, আর ডপলার স্ক্যানের মধ্যে দিয়ে দেখা হতো যে তার ব্লাড সার্কুলেশনটা কতটা হচ্ছে। তো এবং উনি এটা দেখার পরে উনি আরেকটা কাজ করেছিলেন, যে ওইখানে ব্লাড সুগারের জন্য ডক্টর সুবীর রায়কে উনি রেফার করেছিলেন। এই যে আমরা এতদিন দেখাচ্ছিলাম লোকাল ডাক্তার, এখানে কিন্তু সুগার নিয়ে সেই রকম কিছু করছিলেন না, কারণ রিন্টির না প্রেগনেন্সি অবস্থায় সুগারটা অনেকটাই বেড়ে গেছিল, সেই সুগার অতটা কন্ট্রোল হচ্ছিল না। ডক্টর সুবীর রায়কে দেখানোর পরে উনি ইনসুলিন চালু করে দেন এবং উনি ভালোভাবে সমস্ত কিছু অ্যানালিসিস করে উনি ইনসুলিন চালু করে দেন। উনি বুঝিয়ে বলেন যে এই যে ব্লাড সুগার, এটাও কিন্তু গ্রোথ রেস্ট্রিকশন এর একটা অন্যতম কারণ। যেমন প্রেশার, ব্লাড সুগার এবং কিডনি বা অন্যান্য সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, অথবা যে বেবিরও যদি কিছু সমস্যা থাকে, প্লেজেন্টাতে কিছু যদি সমস্যা থাকে, সেগুলো গ্রোথ রেস্ট্রিকশনের কারণ। তবে আমরা দেখলাম যে রিন্টির ব্লাড সুগারটা অনেকটাই বেশি ছিল, এখানে বলছিল যে অতটা অসুবিধে নেই, কিন্তু ওই ব্লাড সুগারটা উনি ইনসুলিন চালু করে দেন। এবং আমরা প্রতি সপ্তাহে যখন ওই ডপলার স্ক্যান এবং গ্রোথ স্ক্যান করি, একটা দিন 3000 টাকা করে খরচা হতো আমাদের। এরকম আমাদের 10টা গ্রোথ স্ক্যান এবং ডপলার স্ক্যান একসাথে হয়েছিল, মানে 30,000 টাকা। অনেকে বলছিল যে এত স্ক্যান করা ঠিক নয়, কিন্তু আমিও দেখেছিলাম যে আমাদের তো উপায় নেই, করতে হবে। এবং ওই আল্ট্রাসাউন্ডের কোনো ক্ষতিকারক প্রভাব আছে এরকম কিন্তু কোনো প্রমাণ আমি পাইনি কোথাও, বা কোথাও জানাও যায় না। এক্স-রে করাটা হয়তো বিপজ্জনক হতে পারে, কিন্তু আল্ট্রাসাউন্ডে কতখানি বিপজ্জনক সেটা পাওয়া যায়। আর আমাদের বিপদ থাকলেই বা কি করবো, আমাদের তো করতে হবে। আমরা একটা সময় ভাবছিলাম যে এত ঘন ঘন কেন করাচ্ছে, কোথাও তো করায় না, এগুলো কি একটু পয়সা নেওয়ার জন্য কোনো ব্যাপার, এরকম একবার মনে হয়েছিল। কিন্তু আমরা কৃতজ্ঞ
এই সোহিনী কেসটা দেখে আরো আমরা ভাবলাম যে উনি ঠিক কাজই করেছেন, উনি প্রতি সপ্তাহে সপ্তাহে মনিটরিং করছিলেন। এটাই হচ্ছে ছোট জায়গায় এবং বড় জায়গার মধ্যে পার্থক্য, এটাই হচ্ছে অভিজ্ঞতা, ছোট অভিজ্ঞতা এবং বড় অভিজ্ঞতার মধ্যে পার্থক্য। যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেই গ্রোথটা কিন্তু কম হচ্ছে এবং ওজনটাও যথারীতি কম এবং ব্লাড সার্কুলেশনও কম, মানে যে পুষ্টি, যে এনার্জি, যে প্রতিরক্ষা ব্যবস্থা। আমি একটা কথা বলি, ওই ডক্টর একটা জিনিস বলেছিলেন যে কনসিলড অ্যাক্সিডেন্টাল হ্যামারেজ, এটা আমি দেখে নিলাম যে কনসিলড অ্যাক্সিডেন্টাল হ্যামারেজের জন্যই নাকি সোহিনী গাঙ্গুলি বেবিকে আর কোলে ফিরে পায়নি। এটা হয়েছে যে এই যে প্লাসেন্টা মানে হচ্ছে যে বেবি এবং মায়ের মধ্যে একটা যোগসূত্র, খাদ্য সরবরাহ, পুষ্টি সরবরাহ, একটা লাইফ লাইন মানে লাইফ সাপোর্ট বলা যেতে পারে। প্লাসেন্টা থেকে জরায়ু থেকে ছেড়ে যায় এবং সেখানে রক্তপাত হয়। রক্তপাতটা বাইরে বেরোয় না, ভেতরেই জরায়ুর মধ্যে রক্তপাত হতে থাকে। যেহেতু এটা বাইরে বেরোয় না সেই জন্য কনসিল্ড, আমাদের এই কনসিল্ড ওয়ারিং বলি না, মানে দেয়ালের ভেতরে ওয়ারিংটা থেকে যায়। হ্যাঁ, হয়তো পুড়ে গেছে ভেতরে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারি না, সেই রকমই হচ্ছে কনসিলড অ্যাক্সিডেন্টাল হ্যামারেজ। এটা কখন হয় এই কনসিলড অ্যাক্সিডেন্টাল হ্যামারেজ? যখন মায়ের প্রেশার অত্যন্ত হাই থাকে, যদি তার ডায়াবেটিক থাকে, তার কোনো সমস্যা থাকে শারীরিক, সে যদি অত্যধিক দৌড়ঝাঁপ করে, হ্যাঁ, রেস্ট মানে বিশ্রাম না নেয়, বা অন্যান্য কোনো সমস্যাও থাকে। তো রিন্টির ক্ষেত্রে যে গ্রোথ রেস্ট্রিকশনটা হয়েছিল, ওর আমার মনে হয় যে ওর যে ব্লাড সুগার ছিল কন্ট্রোলে ছিল না, তার জন্যই হতে পারে। এবং অদ্ভুতভাবে আমরা খেয়াল করলাম যে ডক্টর সুবীর রায়ের ওই ইনসুলিন প্রেসক্রাইব করার পরে ধীরে ধীরে বেবির গ্রোথ আবার বাড়া শুরু করে। আমরা যখন প্রথম দেখাই মনে হয় 1 কেজি প্লাস কিছু ছিল, ওটা 28 সপ্তাহের আশেপাশে, এবং প্রতি সপ্তাহে অল্প অল্প করে 50 গ্রাম 100 গ্রাম। বেবির গ্রোথটা না শেষের দিকে একটু বেশি হয়, প্রথমে অল্প অল্প করে হয়, পরে ধর করে বাড়তে থাকে। হ্যাঁ, ওই যে আমি একটু আগে বলছিলাম না যে 36 সপ্তাহ হয়ে গেলে কিন্তু বেবি পুরো ম্যাচিওর হয়ে যায়। বাকি 37 থেকে যে 40 সপ্তাহ, সেই সময় শুধু বেবির ওজন বাড়তে থাকে এবং বেবির মুভমেন্ট গুলো ধীরে ধীরে নিচের দিকে, মাথাটা নিচের দিকে নামতে থাকে, যাতে করে সে ডেলিভারেবল কন্ডিশনে থাকে। হ্যাঁ, যাতে করে অটোমেটিক্যালি আমাদের এমন সিস্টেম যে কিচ্ছু করতে হয় না, সে নিজে থেকেই সে বাইরের জগতে বেরোনোর জন্য নিজে থেকেই তৈরি হয়ে যায়। এইগুলোই তো তখন প্রসব বেদনা শুরু হয়, তারপরে সে বেরিয়ে আসে। আর আমাদের দেশে তো এরকম অবস্থা নেই যে রোগী পিছু প্রচুর ডাক্তার আছে, আমাদের একজন ডাক্তারই হাজার হাজার রোগী দেখছে। সেই জন্য তাদের পক্ষে এতগুলো মানে মায়ের ডেলিভারি করা নর্মালে সম্ভবই না। সেই জন্যই সিজার করা হয় এবং সিজারে এই রিস্ক গুলো অনেকটা কাটানো যায়। এরকম করতে করতে ধীরে ধীরে আমাদের তখন 9 মাসের স্বাদ এসে যায়। আমরা 9 মাসের স্বাদ করি। আমরা বারবার ভাবছিলাম যে আরো একটা সপ্তাহে চলে যাক, বুঝতে পারছিলাম না যে আইইউজেরে কি হয়, বেবি কিছু ডিফরমেশন হবে না তো, সে জড়বুদ্ধি সম্পন্ন হবে না তো, এরকম মনের মধ্যে নানা জিনিস ঘুরপাক খাচ্ছিল। একদিন ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে স্যার এতে কি সমস্যা হতে পারে? তখন উনি বললেন যে এই যে গ্রোথ রেস্ট্রিকশন হয়ে গেছে, যদি কোনো কারণে আমরা দেখি যে সিচুয়েশনের বাইরে চলে যাচ্ছে, আমরা তো ভেতরে রাখতে পারবো না, আমাদের চেষ্টা করতেই হবে বেবিকে বের করার। এবার আমরা চেষ্টা করব যতটা বেশি সময় পরে বেশি ওজন হয় ততটা। যদি আগে বেরিয়ে যায়, মনে করো ধরো 28 সপ্তাহে বেরিয়ে যায় বেবি, বের করতে হয়, তাহলে তার বেঁচে থাকার চান্স কতটা? যদি ধরো 29 সপ্তাহে হয় তাহলে বেঁচে থাকার চান্স কতটা? 30 সপ্তাহে হলে কতটা? এই করে করে তুমি যতটা এগোবে তত তার তুমি বাড়িতে নিয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। তবে হ্যাঁ, যদি প্রিম্যাচিওর হয় তাহলে আমাদের হাসপাতালে হয়তো লাইফ সাপোর্ট দিয়ে কিছুদিন রাখতে হতে পারে, তারপরে কিন্তু সে নর্মাল বাচ্চার মতোই আবার কোনো তার একটা সাধারণ ম্যাচিওর বাচ্চা এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তার এই কথাগুলো শুনে আমরা আশ্বস্ত হলাম। আমরা ধীরে ধীরে যে ভেতরে আমরা ডুবে গেছিলাম ভয়, একটা কি হবে এগুলো তো শব্দ শুনিনি কখনো, আমাদের তো শোনারও কথা নয়। ধীরে ধীরে ওই 28 সপ্তাহ থেকে 29 সপ্তাহ, 30 সপ্তাহ, 31 সপ্তাহ, 32 সপ্তাহ, 33 সপ্তাহ, 34 সপ্তাহ। ডাক্তার একদিন বললেন যে আমার কনফারেন্স আছে, আমি তো চলে যাব, আমি চাইছিলাম যে আমি যেন তোমার এই ডেলিভারিটা করতে পারি, কিন্তু তোমার যদি আগে হয়ে যায়, আমি তোমাকে কতগুলো নম্বর দিয়ে যাচ্ছি, তুমি তাদের সাথে যোগাযোগ করো, আমি সব বলে রাখবো, কোনো চিন্তা নেই। না, আমি বলেছিলাম যে আপনার হাতেই আমার ডেলিভারিটা হবে, আপনি কনফারেন্স থেকে ঘুরে আসুন, তারপরেই মানে হবে। তখন উনি একটু হেসেছিল যে
মানে হেগেছিল, মানে ওই মানে ব্যঙ্গ করে নয়, উনি হেগেছিল যে আমার ব্যাপারটা যেন উনি মানে ওনার হাতে যেন আমার ডেলিভারিটা হয়, এটার জন্য উনি হেগেছিল যে ওই আশাটা যেন আমি মানে হয় আর কি, পূর্ণ হয় যে আশাটা আমি করেছি। তো তারপর যখন উনি যখন কনফারেন্স থেকে আসে তখন মানে যেতাম, তার মধ্যে কিন্তু আমার এবার মানে কি সপ্তাহে হয়নি, আমার বর তো বললো যে প্রত্যেক সপ্তাহে, এমনও হয়েছে সপ্তাহে 2 বার করে আমার আল্ট্রাসাউন্ড হয়েছে। তারপরে একদিন আমরা গেলাম, আমি তো অ্যাকচুয়ালি আমরা গেলাম না, আমার এই সময় আমি সিঁড়ি থেকে অফিসে সিঁড়ি থেকে পড়ে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল, আমি তখন প্লাস্টার করে রয়েছে, আমি যেতেও পারিনি। আমি ওকে যে এতটুকু সাহায্য করবো সেটাও করতে পারিনি। ও রিন্টি একাই গেছে, সাথে আত্মীয় স্বজন ওদেরকে কখনো কখনো নিয়ে গেছে, ওখানে ঘন্টার খানে 2-1 বসেছিল, ওকে ফটাফট করে দিয়েছে। ও আগে রিপোর্ট গুলো নিয়ে যেত আর মেলাতো, ডাক্তার লাস্টের যখন ওই বললেন যে হ্যাঁ তোমার তো ভালোই আছে, তা বলে 2 কিলো মতো হয়ে গেছে। তখন 2 কিলো মানে এক সময় কি হয় আল্ট্রাসাউন্ডে হয় 2 কিলো হয়ে গেলে সময় কমে যায়, আবার এমনও হয় 2 কিলো হয়ে গেছে কিন্তু তার থেকেও বেশি হয় বেবি বেরোনোর পর। এটা কিন্তু হতেই পারে, মানে কম বেশি হতেই পারে, যা দেখাবে তার থেকে একটু কম বেশি হতে পারে। সেখানে সৈনী গাঙ্গুলির তো 2 কিলো 371 গ্রাম মানে হয়ে গেছিল, সেখানে মানে যদি ওর বেরিয়ে গেলে দেখা গেলো যে আমার মতোই প্রবলেম যদি হয়ে থাকে, যে 1 কিলো 900 ধরলাম, আমার মতোই ধরলাম 1 কিলো আরো কম, তো সেক্ষেত্রেও বেবির ওর বেবি হয়তো সামান্য হয়তো এনআইসিউতে রাখলে সামান্য একটু অক্সিজেন সাপোর্ট দিলে হয়তো ঠিক হয়ে যেত। আমার বেবির ক্ষেত্রে যেটা হয়েছে যে সামান্য একটু অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল, তারপরে ঠিক হয়ে গেছিল বেবি। তো ওর বেবির ক্ষেত্রেও হতো হয়তো 2 সপ্তাহ আগে পরে এনআইসিউতে নিয়ে নিত, কাছের ঘরে হয়তো বেবিকে রেখে দিত, যেটা হয় আর কি ন্যাচারালি কাছের ঘর বলে 1-2 দিন, হ্যাঁ বা 1 সপ্তাহই রাখতো বলছি। তাহলে বেবিটাকে যদি সকালবেলায় দিয়ে দিত বের করে, ডাক্তার যে কেন ওরকম করলো, এখন ডাক্তার প্রফেশনাল হয়ে গেছে, অনেক ডাক্তারই প্রফেশনাল হয়ে গেছে, ডাক্তার আর ডাক্তারের জায়গায় নেই। মানে আমার মানে ওনার ইতিহাস শুনে, এবং আমি অনেকের ইতিহাসই এরকম শুনেছি, এরকম এমন নয় যে ইনিই প্রথম, কিন্তু আমি অনেকের কথাই শুনেছি ডাক্তার অনেক ক্ষেত্রে প্রফেশনাল। আমার মনে হয় ওনাদেরকে আমি ভগবানের চোখে দেখি, ভগবানের ওই জায়গাটা আমার রাখা উচিত, ওদের প্রফেশনাল হওয়াটা উচিত নয়। রিন্টি বললো যে ডাক্তার ডেট দিয়ে দিয়েছে সামনের বুধবার, না রিন্টিকে নিয়ে গেছে, ডেলিভারি যেদিন করবে রিন্টি ভয় পাচ্ছিল একটু, কিছু হবে না তো? আমি বললাম কিচ্ছু হবে না, একদম রিল্যাক্স থাকো, কি হবে, আর যদি কিছু হয় আমাদের হাতে তো কিছু নেই, আমরা কিছু করতে পারবো না। আমি বসে রয়েছি, নিয়ে গেছে ওখানে ডিসপ্লেতে কি কি স্ট্যাটাস সেগুলো দেখাচ্ছে। আমি হঠাৎ দেখলাম যে রিন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার কিছুক্ষণ পরে আমাকে ডাকছে, আমি বললাম যে কিছু সমস্যা হলো, আমাকে কেন ডাকছে? দেখি একটা বাচ্চাকে দেখাচ্ছে, আমি বললাম যে এই বাচ্চাটা কার রে ভাই, আমাকে কেন দেখাচ্ছে? তো বললো যে এই দেবলীনা দাসের, এই যে আপনি দেখুন ভালো করে। আমি না তখন হতচকিত হয়ে গেছি, আমি ভালো করে দেখতে পাচ্ছি না। আমি না ফার্স্টে দেখছি ওই যে বলেছিল না আইইউজিআর, গ্রোথ রেস্ট্রিকশন, ব্লাড সার্কুলেশন কম, বাচ্চা আমার খুবই ছোট হয়েছে। আমি ফার্স্টে দেখছি হাত পায়ের আঙুলগুলো ঠিক আছে তো, সব চোখ ঠিক আছে তো, কান ঠিক আছে তো, ফটাফট আমি সব দেখছি। দেখতে দেখতে একটা সময় বললো যে বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে আমার এক কলিগ ছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম যখন নিয়ে যাচ্ছে, আচ্ছা কি হয়েছে বলুন তো, ছেলে না মেয়ে? তখন বললো তুমি এতক্ষণ ধরে কি দেখছিলে? আমি না দেখিনি, আমি দেখছিলাম তার হাত পা চোখ কান সব ঠিক আছে তো। এই যে আমাদের ভ্রান্ত ধারণা না, যে আমরা অনেক সময় গুগল সার্চ করে অনেক কিছু উল্টো পাল্টা বোঝার চেষ্টা করি, এগুলো সব সঠিক নয়। যখন হলো যে আমার পুত্র সন্তান হয়েছে, আমি তখন ভাবছি আমার যাই হোক না কেন আমার বাচ্চা হয়েছে, আমার বেবি হয়েছে এবং সুস্থ। বাচ্চার ওজন যেহেতু একটু কম হয়েছিল, গ্রোথ রেস্ট্রিকশনের কারণে ওজনটা কম হয়েছিল, ওই কারণে এনআইসিতে ওর অক্সিজেন সাপোর্ট একটু লেগেছে, একদিনের জন্য বলো, একদিনের জন্য লেগেছিল অক্সিজেন সাপোর্ট। তারপরে ও নর্মালি ব্রিদিং সব ঠিক ছিল, একদম প্রবলেম ছিল না। তারপর জন্ডিস হয়েছিল বাচ্চার একটু, সে কন্টিনিউ ওই নার্সিংহোমে ওই এনআইসিতে নিয়ে গেছিল, ওই ছিল ওইগুলো, কিন্তু আদারওয়াইজ বেবি ওকে ছিল, ফাইন ছিল। তো হয়তো ওজনটা মানে একদম ছোট্ট হয়েছিল বেবিটা, মানে এইটুকু। এই যে আমার হাতে একটা ছোট, আগে দেখতে না ছোট পুতুলগুলো পাওয়া যেত না, যে লাল লাল রঙের মেলায় বিক্রি হতো, ছোট্ট ছোট লাল লাল পুতুল, ঠিক ওই টাইপের পুতুল টাইপের, মানে ওর মানে ওই রকম। মানে আমি ওজনে ধরছি, আমি কি ধরছি, বেবি ধরছি, আমি বেবিটাকে ধরতে পারতাম না, না বেবি এত পলকা। আমি বেবিটাকে করতাম কি র্যাপ করে নিতাম, মানে একটা আমাকে দেখিয়ে দিল ডাক্তার, যে নার্সরা, যে এরকম একটা কাঁথার মধ্যে শুয়ে এইভাবে ভাঁজ করে বেবিটাকে এরমভাবে নিয়ে তারপরে নেবে বেবিটাকে, তাহলে একটু ওজন হলে তুমি একটু ফিল করতে পারবে বাচ্চা নিয়েছো, বাচ্চাটাকে ধরার সুবিধাও হবে। তো আমি সেইভাবেই করেছি বাচ্চাকে। যখন আমাদের ছুটি হয়ে যাবে মনে সেই দিনই না, সেই দিনই ডক্টর ডি কে সামন্তকে আমরা ফোন করি যে স্যার আমাদের ছেলে হয়েছে। উনি খুব খুশি হন, ওজন ঠিক আছে তো? না এই তো এই 1885 গ্রাম হয়েছে। ও
ওরা ঠিক আছে, উনি খুব খুশি হয়েছেন। আমরা ডিকে সামন্তর কাছে কৃতজ্ঞ আরো একটা কারণে, যে তার জন্য আমাদের একটু পিছনে ফেরত যেতে হবে। আমার বিয়ে হয় 2014 সালে, আর রিন্টি কনসিভ করে 2015 সালে। এবার এই প্রথম যখন প্রেগনেন্ট হয় আমরা না বুঝতে পারি না, এগুলো তো আমাদের কোনো ধারণা নেই না, কেউ আমাদেরকে গাইড করারও নেই। আমরা সেই সময় মালয়েশিয়া ঘুরতে গেছিলাম। মালয়েশিয়া, এখানে দৌড়ঝাঁপ, অনেক কিছু, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি, ভেতরে চারিদিকে বরফ আর বরফ। রিন্টি ওখানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ করে পড়ে যায়, ওর খুবই চোট লাগে। ওখানে বেড়াতে যাওয়ার ঠিক 4-5 দিনের পরেই আমার পিরিয়ডের ডেট ছিল, তো ওখানেই মিস হয়ে গেছে আমার। ওখানে থেকে আমি যখন এখানে আসার পরে আমি ভাবছি হয়তো হবে, এরকম তো হতেই পারে। তখনও মাথার মধ্যে নেই যে আমি হয়তো কনসিভ করে গেছি, ব্যাপারটা মাথার মধ্যেই নেই। পিরিয়ড মিস হয়েছে মানে এরকম তো বছরে 1-2বার হতেই পারে, আমাদের আগেও হয়েছে, এখনো হয়েছে। 12 দিন থেকে 15 দিনের মাথায় আমি, তার মধ্যে আমি একদিন মিঠুদার ফুচকা খেতে গিয়ে একদিন ঝাল, মানে লঙ্কা দিচ্ছে যে আমার যে ঝালটা আমি খাচ্ছি, এরকম মুখে কোনো ব্যাপার নেই, মানে ঝাল লাগছেই না। আমি মুখে জল, একটু ঝাল দাও না, ঝাল দাও না। মৃদা বলছে এত ঝাল দিলাম তারপরে তো ঝাল লাগছে না। না, আরো দিলে ঝাল, মানে অনেক ঝাল খেয়েও আমার ঝাল লাগেনি। লঙ্কা আমি মনে হয় চিবিয়ে খেয়ে নিতে পারবো, মানে এরকম একটা, হয়তো হরমোন তখন তো চেঞ্জ হয় না, হয়তো ওই কারণেই হয়েছে। যাই হোক, তার 15 দিনের মাথায় গিয়ে আমি টেস্ট করলাম তো বাড়িতে, তো দেখলাম প্রেগনেন্ট হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে দেখাতে গেলাম। তো ডাক্তারের কাছে দেখাতে গিয়ে ওখানেও একটা ঘটনা, যেটা সবার সাথে, অনেকের সাথে হয়েছে, আমার মতো সেম কেস। তো ডাক্তারকে দেখালাম, এখানকার নাম আর বলছি না আমি, ডক্টর বয়স্ক ডক্টর, অনেক পুরনো ডক্টর বারাসাতে। তো ওনাকে দেখালাম যখন, তখন উনি বললো যে, দেখেই বললো তখন টেস্ট করে নিয়ে আসো। উনি আবার ল্যাবের টেস্টে দেখে, তখন উনি আমাকে হ্যাঁ যা যা মানে ওষুধপত্র আছে সব দিয়ে দিল, খেলাম। তার বলে হার্টবিট তুমি এরকম দেখবে, এতদিন পরে যদি তোমার কোনো রকম হার্টবিট এসছে কিনা দেখালো, টেস্ট করছিল। তার মধ্যে আমার একদিন হার্টবিট মানে টেস্ট করেছিলাম না, হার্টবিট টেস্ট করেছিলাম না না, যখন তোমার ব্লিডিং হলো, তারপর মানে ওই 1 মাসও কমপ্লিট, 1 মাস হতে না হতে আমার ব্লিডিং হওয়ার পরে ডাক্তার বললো যে এই বেবিটা হয়তো তোমার হয়ে গেছে, তোমার অ্যাবনর্মাল বেবি হতে পারে, তাহলে তুমি বেবিটাকে মানে করে দাও, ওয়াশ করে দাও। ওখানে গিয়ে আমাদের ভুল হলো যে আমরা আরো 2 সপ্তাহ ওয়েট করতে পারতাম। অনেক সময় 6 সপ্তাহে হার্টবিট আসে, অনেক সময় 9 সপ্তাহতে গিয়েও হার্টবিট আসে, 9-10 সপ্তাহেও হার্টবিটটা আসে। আমরা 9-10 সপ্তাহের জন্য ওয়েট করি। আর ব্লিডিং হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস, এটা এমন কিছু না। মাঝে মাঝে যদি ব্যথা হয় তাহলেই তুমি ফিল, ব্যথা যদি ততক্ষণ না হচ্ছে, নিয়ে থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওয়াশ করাটা উচিত নয়। ডাক্তারের কথা শুনে ওয়াশ করাটা উচিত নয়। আমরা ওখানে একটা ব্লান্ডার করলাম কি, আমরা কি ফটাফট ওয়াশটা করে নিলাম। এটা আমাদের তখন তো আমার এত অভিজ্ঞতাও নেই, ব্যাপারটা করে ফেললাম। তার ঠিক 2.5 বছরের মাথায় আমি আবার কনসিভ করি। সেটা তো অনেক ইতিহাস, সেই কনসিভটা নিয়ে আর আমি এগোবো না। তো সেই প্রেগনেন্সি তো ইতিহাস হয়ে গেছে, তো ওটাও নেই বেবিটা, তো ওটা আমাদের কারণে নেই না। যাই হোক, তো এটাই বলছিলাম যে এই যে কনসিভ করার পরে যে একটু রেস্টে থাকা দরকার, সবার জন্য রেস্ট কিন্তু দরকার নেই। এই যে সেলিব্রিটিরা যে লাফালাফি করছে, তাদের তো কোনো, তারা করছে আমরা দেখছি। এই যে যারা মানে কাজ করে বাইরে, রাজমিস্ত্রি, জোগাড়ির কাজ করে, তারা কত আইটি সেক্টরে কাজ করে, অফিসে কাজ করছে, সবাই কি রেস্ট নেয়? কিন্তু সেটা সিচুয়েশন অনুযায়ী, যে কার রেস্ট দরকার আর কাজ দরকার না। ডাক্তার দেখলে বুঝে যায়। আর ডাক্তার সবসময় বলে না, ডাক্তার অনেক সময় বলবে না, ডাক্তার বলবে ঠিক আছে, সেটা নিজেকে বুঝতে হবে যে আমার সত্যি রেস্টের দরকার আছে কি নেই। সেই আমাদের রিন্টি তখন কি করতো, ওই প্রেগনেন্সি অবস্থায় একবার হরিণঘাটে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, পারিবারিক অশান্তিতেও আমরা জড়িয়েছি তার মধ্যে। এই যে হাইপার হয়ে যাও না, এটাও কিন্তু পারিবারিক অশান্তির কারণেই আমি হরিণঘাটা গেছিলাম, পারিবারিক অশান্তি। এবং রাস্তাঘাট সেই সময়ও খারাপ ছিল, এখনো খারাপ আছে। সেই রাস্তায় ঝাঁকুনি, বাসের প্রচন্ড ঝাঁকুনি। আমার মনে হয় এই যে এই সমস্ত যে নিজেকে একটু বিশ্রাম দেওয়া হয়নি, সেটার জন্যও হয়তো সেই মিসক্যারেজ গুলো হলেও হতে পারে, আমরা তো জানি না, বলতেও পারি না। কিন্তু পরবর্তীকালে যখন 3য়বার রিন্টি কনসিভ করলো, আমাদের এই সেই অনুভূতির ভিডিওগুলো সব এই পেজে আছে, রিন্টি জিন্টি ব্লগ এবং স্টে উইথ রিন্টি। আমাদের সমস্ত আমরা প্রেগনেন্সি স্টোরি তাতে আপলোড করেছি। অনেকে আমাদের বলেছে রিন্টিকে, আমি তো থাকি না, রিন্টিকে বলেছে সমস্ত নাটক করা বন্ধ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নাটকের জন্য নয়, মানুষকে আমরা জানাতে চেয়েছি যেভাবে আমি মনে করি যে সৈনী এই ট্রমা থেকে ঠিক বেরোবেই, হয়তো মনের মধ্যে থেকে যাবে, কিন্তু নর্মাল জীবনের নর্মাল লাইফে আবার ফিরবেও, আবার কনসিভ করবে, ও আবার মা হবেই। এই হোপটা সৈনীও রাখছে, সাথে সঙ্গে ওর মানে ওর ভালো যারা চায় আর কি, আমাদের মতো যারা রয়েছে, তারা
ওকে অনেক অনেক আশীর্বাদ এবং অনেক ভালোবাসা, এগুলো ঠিক ও কাটিয়ে উঠবে, আবার ও মা হবেই। তৃতীয়বার যখন কনসিভ করে রিন্টি, তখন ডিকে সামন্তকে দেখানোর পর উনি বলেন উনি 5 মাস তুমি মোটামুটি রেস্টে থাকো। এই যে উনি একটা কথা বলেছেন যে রেস্টে থাকো না, এইটাই কিন্তু রিন্টির জন্য আশীর্বাদ হয়েছে। রিন্টি তখন মানে ঠেকে শেখে না, অনেক সময় ঠেকে শিখতে হয়, তখন রিন্টি একদম দোতলায় রয়ে গেছে, নিচে আর নামে না। যদি কখনো কোথাও যেতে হয় আমরা গাড়ি করে যেতাম। এই যে আমি বারবার বলবো, যদি প্রেগনেন্সি অবস্থায় মোটর চালিত ভ্যান, টোটো, বাইক, সাইকেল এবং উঁচু নিচু জায়গা থেকে হাঁটা, এগুলো কিন্তু খুবই বিপজ্জনক। সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড তবে করতে। আরেকটা জিনিস আমি বলবো, এটা হচ্ছে কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই না করার। আমরা চেষ্টা করি যে লোকাল কোনো ডাক্তারকে দেখাতে। হয়তো অটো বা টোটোতে 50 টাকা নেবে, সেটা নয় 100 টাকা নেবে। এইটুকু তো আমরা করতেই পারি না, আমরা এত কিছু খরচা করছি, এইটুকু করতেই পারি। তবে ওঠার আগে ড্রাইভারকে একটু সতর্ক করে দেওয়া উচিত যে দেখুন একটু আস্তে চালাবেন, নাহলে তারা কিন্তু মোবাইল কানে দিয়ে জোরেই চালাতে পারে এবং এতে বিপরীত হতে পারে। তো ডাক্তারকে আমরা দেখিয়েছি, ডাক্তার খুবই ভালো ব্যবহার করতেন। এই সৈনিক গাঙ্গুলি বলছিলেন না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যখন ডাক্তারের কাছে যেতাম হেসে হেসে বলতেন গুড মর্নিং, তোমার ব্লগ দেখেছি, খুব ভালো, তুমি দারুণ করছো। এরকম আমাদেরও ডাক্তার বলতেন যে তোমাদের ভিডিও আমরা দেখি, খুবই ভালো, সত্যিই ভালো, তোমরা অনেক ভালো কাজ করছো। আমরা তখন টেকনিক্যাল ভিডিও বানাতাম এই ভিডিওগুলো পোস্ট করার আগে। আমি এবার প্রেগনেন্সি নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা মানুষের কাজে লাগবে। আমরা আমাদের এই পেজে এর আগে অনেকবার বলেছি এবং এখনো আরেকবার বলতে চাই যে যারা কনসিভ করতে চাইছেন তারা প্রস্তুতি নিন। এখন কিন্তু আগের মতো আর সেই সময় নেই যে মানুষ চাইলেই একটা সুস্থ প্রেগনেন্সি হবে এমন বলার অবকাশ নেই। এখন চারিদিকে এত পলিউশন, এত কিছু আমাদের স্ট্রেস, তার মধ্যে একটা সুস্থ প্রেগনেন্সি হওয়া খুবই ডিফিকাল্ট। তো আমাদের সেই জন্য মন ঠিক রাখতে হবে, শরীর সুস্থ রাখতে হবে এবং যেগুলো অ্যাভয়েড করা যায়, যেমন অতিরিক্ত মেকআপ করা, এগুলো যে ফরেন কেমিক্যাল, এগুলো কিন্তু ঠিক নয়। এগুলো খাওয়া দাওয়া, বাইরে ফাস্টফুড, এগুলোকে অ্যাভয়েড করা। আমরা যখন ডাক্তারকে জিজ্ঞেস করতাম বলতেন যে দেখো খেলে তো সমস্যা নেই, কিন্তু সেই যে ভেজাল, মনে করো তুমি ফুচকা খাচ্ছ, ফুচকা যদি ইনহাইজেনিক হয় তাহলে তোমার পেট খারাপ হবে, পেট খারাপ হলে তোমার প্রেগনেন্সির পক্ষেও সেটা ক্ষতিকারক হতে পারে। তো এই যে অনেকে বলছে যে সোহিনী গাঙ্গুলি পেটে জগন্নাথ দেবের একটা পেন্টিং করেছিলেন, হ্যাঁ, তার জন্য হয়তো ভগবান অভিশাপ দিয়েছে, অনেক কিছু বলছিলেন। এইরকম কিছু সাইন্টিফিক্যালি তো এরকম কোনো ব্যাপার নেই। এর সাথে সৈনিক গাঙ্গুলির যে প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে যে এই যে পেন্ট করা, এই আমরা পেন্ট করবোই বা কেন, কি দরকার? আমার প্রেগনেন্সি নিয়ে তো ছেলে খেলা করার আমার কোনো দরকার নেই। একটা সুস্থ ভাবে আমি সন্তান জন্ম দিতে চাই, সেখানে জগন্নাথ দেব কেন, কোনো পেন্টই আমি কেন করব? আমার তো দরকার নেই। সেলিব্রিটিরা যা করছে সব আমাদের নকল করতে হবে? করতে হবে না। তো আমি এটা তার ব্যক্তিগত চয়েস হিসেবেও আমি বলবো না, আমি বলবো কেউ যেন প্রেগনেন্সি নিয়ে বেশি এটাকে এক্সাইটমেন্ট হওয়ার দরকার নেই, এটাকে স্বাভাবিক রাখার দরকার। আমি রিন্টিকেও বলেছি, এই যে স্বাদ দেওয়া যে একটা আমাদের ধারণা রয়েছে, স্বাদ, এই যে স্বাদ দাও রিচুয়াল আমরা অনেক সময় করতে হয় সব, কিন্তু সেটা যেন খুব বাড়াবাড়ির পর্যায়ে না যায়, যাতে করে প্রচুর আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা, সারাদিন ধরে সেখানে ব্যস্ত হওয়া, তাদের সাথে কথা, ঠিকমতো খাওয়া দাওয়া না হওয়া, এগুলো কিন্তু একটা স্ট্রেস পড়ে, সেটা বাচ্চার উপরেই যায়। আমি তো আলটিমেটলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাইছি, সেখানে আমার এই বাহ্যিক আড়ম্বরতার তো কোনো দরকার নেই। আর এই সময় ডাক্তার অনেক কিছু বলে না, নিজের থেকেই এই সমস্ত বিভিন্ন জায়গায় ভ্রমণ, এগুলোকে শেষের দিকে, প্রথম দিকটা প্রেগনেন্সির একটু ক্রিটিক্যাল থাকে এবং শেষের দিকটাও কিন্তু ক্রিটিক্যাল। এই যে সুস্থ প্রেগনেন্সি যখন তখন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, সেই জন্য সেই সময়গুলো একটু, আমি এই অভিজ্ঞতা থেকে বলছি, রিন্টির সঙ্গে যা হয়েছে সেটা থেকেই বলছি, কোনো মন গড়া কথা নয়। যে ডাক্তার হয়তো বলেনি, কিন্তু সেটা নিজের থেকে আমাকে চেষ্টা করতে হবে যে না হয় আর কদিন পরেই গেলাম, আমি হতে পারে যে আমি পুরীর সমুদ্রে স্নান করতে গেলাম, একটা ঢেউ এসে আমাকে মেরে পড়ে গেলাম, আমি সেটাও হতে পারে। কেউ ধাক্কা মারলো আমাকে, আমি একদম দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে একটা ভিড় এসে আমাকে ধাক্কা মেরে দিল, কোন একটা গরু বা কিছু এসে, ঘোড়া এসে আমাকে গুঁতো মেরে দিল, এমন তো হতেই পারে, তাই না? তো এই কটা দিন একটু যদি সাবধানে থাকে, যে আমি সেটা সৈনিক গাঙ্গুলিকে দায়ী করছি না, আমি সবাইকেই সেটা বলছি যে ডাক্তার হয়তো বলেনি, কিন্তু চেষ্টা করতে হবে নিজে যতটা সম্ভব সাবধানে থাকা যায়। তবে উনি একটা কথা বলছিলেন যে উনি ডাক্তারকে ভগবান মনে করেছিলেন, ওনার সব কথা এত বিশ্বাস হয়েছিল, সত্যি তো, এত অনেকে রাত বিরেতে ওনার ফোন ধরতেন, এতভাবে সুন্দরভাবে ওনাকে গাইড করেছেন এই প্রেগনেন্সি জার্নিতে।
তো উনি যখন প্রবলেম হলো, ওই বেবির মুভমেন্ট হচ্ছে না, বৃষ্টি পড়ছিল, গাড়িও ছিল না, গাড়ি ডেকে যখন ওরা যাচ্ছিল তখন বললো যে চলে এসো তাড়াতাড়ি ডাক্তার। ওরা চলে গেল, চলে যাওয়ার পরে ওর প্রেশার হাই ছিল, অক্সিজেন নিতে সমস্যা হচ্ছিল, ওরা তখন চলে যায় হসপিটালে, না জেএনএম হসপিটালে। জেএনএম হসপিটালে কিন্তু ওকে পরীক্ষা করে, ওকে অক্সিজেন দেয়, পরীক্ষা করে ওর লাইভ বেবির অস্তিত্ব পায় এবং তাতে ফেটাল হার্ট রেটও ওইখানে লিখে দেয়, সবকিছুই ছিল। আমরা যাকে ওই ভগবানের আসনে বসিয়েছি, সত্যি ডাক্তার তো ভগবান, কিন্তু অনেক সময় হয় না আমাদের সেই বিশ্বাসে আঘাত লেগে যায়। এই যে সরকারি হাসপাতাল, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু এই সরকারি হাসপাতালের উপরেই নির্ভর করে রয়েছে। যতই এত ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম গজিয়ে যাক না কেন, যতই আমাদের টাকা পয়সা থাকুক না কেন, এই সরকারি হাসপাতালেই কিন্তু ভরসা। উনি যদি ওই সরকারি হাসপাতালের উপর একটু ভরসা রাখতে পারতেন হয়তো, কারণ এই সময়টা পাওয়া যেত, হাসপাতালে কিন্তু কিছু না কিছু একটা করতো। যাই হোক, এই ভরসা আমাদেরও হয়, এটা দোষ দিয়ে লাভ নেই। মানুষের সিচুয়েশন এমন হয় না, যদি কারো উপরে ভরসা করে ফেলে এবং সে ডিসিশন নিতে, আমার যতদূর মনে হয় ডাক্তার পুরো ব্যাপারটাকে একটু উনি তালগোল পাকিয়ে ফেলেছিলেন, উনি কিছু কনফিউজড হয়ে পড়েছিলেন। ওনার একদিকে ক্লাস করতে যাওয়ার একটা তাড়া ছিল, উনি মনে করেছিলেন যে কিছুই হবে না, সব নর্মাল আছে। উনি ওনার প্রেসক্রিপশনে লিখেছিলেন অ্যাজ পার আল্ট্রাসাউন্ড রিপোর্ট লাইভ, বাচ্চা লাইভ রয়েছে, সিঙ্গেল না, সেটা উনি লিখেছিলেন, ওনার হার্ট রেটও লিখেছিল ওইখানে। তারপরে উনি অস্বীকার করছেন যে না, বাচ্চা তো ছিলই না। মানে উনি কনফিউজড। আল্ট্রাসাউন্ড রিপোর্ট বলছে যে বাচ্চা লাইভ, জেএনএম হসপিটাল বলছে বাচ্চা লাইভ, আর উনি বলছেন যে বাচ্চা তখন ছিলই না। উনি ডিসিশন নিতে গন্ডগোল করেছেন আমার ধারণা। ওনাকে তো সমালোচনা করার আমাদের অধিকার নেই, কিন্তু যেটা থেকে বুঝতে পারছি উনি এখন ফেসে যাওয়ার পরে নিজে বাঁচার চেষ্টা করছেন। ঠিক আছে, মানুষের জীবনে অনেক ভুল হয়ে যায়, কিন্তু এরকম ভুলে কারো এত বড় সর্বনাশ হয়ে যায়, সেটা খুবই কষ্টকর। উনি ডাক্তারি করছেন, আমি ওনাকে একটা অ্যাডভাইস করব যে আপনি প্রথমে আপনার মনকে শান্ত করুন। আপনি অশান্ত মন নিয়ে ডাক্তারি করলে কিন্তু আরো ভুল হবে। আপনি নিজে ভুল করেছেন, আপনি এখন স্বীকার করলে আপনারই সমস্যা। কিন্তু আমরা সৈনিক গাঙ্গুলির ভিডিও দেখেছি, আপনারও কথা শুনেছি, আপনি যে কথাগুলো বলেছেন কোনো যুক্তি আমরা পাইনি। আপনি রাতের বেলায় মৃত বাচ্চাকে ডেলিভারি করার পরে আপনি বলছেন যে বাচ্চা 24 ঘন্টা আগে মারা গেছে, তাহলে আপনি প্রেসক্রিপশনে লিখলেন কেন? তার মানে ডাক্তাররা কি আজকাল নিজেদের কোনো ক্ষমতাই নেই? রিপোর্ট যা আসবে তার উপরে ভিত্তি করে বলবো? তাই তো দেখছি আমি যে রিন্টির, আমি এই ভাট্টাপল্লিতে আমার বাড়ির সামনে একটা ক্লিনিক ছিল, নাম বলছি না, সেই ক্লিনিকটা এখন চাপাডালিতে চলে গেছে। আমরা এখানে দেখাতাম, টেস্ট করাতাম। রিন্টির হচ্ছে কি জন্ডিস হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে জন্ডিস কমে না, আবার টেস্ট করি, আবার জন্ডিস কমে না, করোনা বাঁচিয়ে দিয়েছে। পরে আমরা ওষুধও খেয়ে গেছি, হ্যাঁ ওষুধ খেয়ে গেছে রিন্টি। পরে আমরা অন্য জায়গায় গিয়ে যখন ফুল বডি চেক আপ করি তখন দেখি যে রিন্টির হয়েছে কোলেস্টেরলের সমস্যা, অথচ জন্ডিস কিচ্ছু হয়নি, বিলিরুবিন লেভেল একেবারে নর্মাল। আমরা সেটাকে কনফার্ম করার জন্য আরেক জায়গা থেকে দেখাই, সেখানেও দেখি বিলিরুবিন লেভেল নর্মাল। এবং সেখানে গিয়ে যখন বলে যে এটা হতেই পারে, আপনারা যেখানে করেছেন সেটা হয়তো ভুল ছিল, মানে ভুল ছিল, দুটো জায়গায় ভুল ছিল। মানে এইরকম, মানে শুধুমাত্র বিলিরুবিন না, সুগার লেভেল পর্যন্ত সেখানে ভুল এসেছিল। তারপরে আমার শাশুড়ির আল্ট্রাসাউন্ড করেছি আমি, হ্যাঁ, সেখানে অনেক কিছু ডিটেক্টই করেনি, অনেক অর্গান ডিটেক্টই করেনি। ওনার কাছে ফার্স্টে চেয়েছিল যে পুরনো কোনো রিপোর্ট আছে কিনা, উনি বললো যে ইচ্ছে করে বলেছে নেই। উনি একটা টেস্ট করে দিয়েছে। এবার আমরা আরেক জায়গায় করেছিলাম, সেখানে দেখি যে ওখানকার রিপোর্টের সাথে এখানকার রিপোর্টের আকাশ পাতাল পার্থক্য। এরকম হচ্ছে, মানে এটা প্রফেশনাল। এবার শুধু তাই না, এই ক্লিনিকটা আমার মায়ের হচ্ছে ইউরিনের সমস্যা হয়ে গেছে, ইউরিন থেকে গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ ইউরিন বন্ধ হয়ে গেছে। আমরা ওই ক্যাথিটার পরিয়ে সেই ইউরিনকে টেস্ট করিয়েছি, দেখাচ্ছে যে ইউরিন একদম নর্মাল। তারপরে আমার ডাউট হয়েছে, আমি অন্য ল্যাবরেটরি থেকে চেক করেছি, দেখছি ইউরিনে ইনফেকশন আছে। আমাদের সুযোগ আছে তাই আমরা করাতে পেরেছি, যাদের সুযোগ নেই, যাদের পয়সার প্রচন্ড টানাটানি অভাব, তারা কি তাদের এই রিপোর্টের উপর ভরসা করে চলে যাবে জীবনটা। একজনের কাছে আমি শুনলাম যে এই ক্লিনিকে, যেটা চাপাডালি চলে গেছে কদিন আগে, সেইখানে টেস্ট করে কিছুতেই রোগ সারছে না, অন্য জায়গা থেকে করে দেখে যে সে রিপোর্ট পুরো আলাদা। এতদিন ভুলভাল ট্রিটমেন্ট হচ্ছিল। আপনি চিন্তা করুন যে আপনার রোগ হয়েছে সেটা তো সারলই না, উল্টে অন্য রোগের যদি ওষুধ পড়ে যায়। ডাক্তারদের হচ্ছে এই যে রিপোর্টের উপর ভিত্তি করে, তাহলে ডাক্তার
যদি বলে যে বাচ্চা বেঁচেই ছিল না, তাহলে উনি প্রেসক্রিপশনে লিখলেন কেন? আমার কথা হচ্ছে আপনি প্রেসক্রিপশনে, এবং একাধিক জায়গা থেকে রিপোর্ট হয়েছে, উনি নিজে পরীক্ষা করেছেন, আরে পরীক্ষা করলেও তো বোঝা যায়। সোহিনী গাঙ্গুলিকে এত টানা হেঁচড়া করার সঙ্গে সঙ্গে ওনাকে বলছে ওই কোথায় যেন জেএনএম থেকে তো লাইভ বাচ্চা পেয়েছিল, সেখানে হার্টবিট পাওয়া গেছে। যখন ডাক্তারকে দেখায় তখন আবার আরেকটা ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করে, সেখান থেকেও বাচ্চা লাইভ ছিল, হার্টবিট পাওয়া গেছে এবং লেখা রয়েছে কর্ড জড়িয়ে রয়েছে। তো কর্ড জড়িয়ে রয়েছে এইটুকু শোনার পরেই তো ডাক্তারকে সিদ্ধান্ত নেওয়া উচিত। উনি বলছেন যে আমি ধর্ম সংকটে পড়ে গেছি। আরে মশাই, ধর্ম সংকট কোথায়? 34 সপ্তাহ এজ হয়ে গেছে বাচ্চার, তার ওজন 2 কেজি 371 গ্রাম। আপনি আর কত কেজি ওজন চান? 1500 কেজি ওজনের বাচ্চা হলে তখন আপনি করবে অপারেশন? 1500 কেজি ওজনের বাচ্চা হলে? 36 সপ্তাহ হলেই পুরো ম্যাচিওর হয়ে যায় বাচ্চা। 2 সপ্তাহ আগে আরে দাদা একটু কম হলো নয়? কিন্তু পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। আপনি আপনার মনঃসংযোগ বিঘ্ন হয়ে গেছে, আপনি ক্লাস করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। ক্লাস করলে টাকা পাওয়া যাবে তো? আপনি স্বীকার করুন যে আপনার ডিসিশন নিতে ভুল হয়েছে। আপনি ইনসুলিন খান, ভালো কথা, আপনি নিজেও অসুস্থ, কিন্তু আপনি এতদিন ভালো করেছেন বলে আপনি আমার সারা জীবন ভালো করেছেন, কিন্তু একদিন আপনি আমার গলা টিপে ধরলেন, তার জন্য সারা জীবনের ভালো কিন্তু ভালো আর হবে না। আপনার আপনি একটু বিশ্রাম নিন, আপনার নিজের মনকে সংযত করুন। আর আপনি বলছেন যে 31 বছরের মা হচ্ছে ওল্ডার মাদার, আপনি নিজের বয়স কত? আপনারও তো তাহলে তো প্র্যাকটিস করা উচিত না, আপনিও তো অনেক ওল্ড হয়ে গেছেন। আপনি এই সমস্ত অন্যের উপর ব্লেম দেবেন না। আপনি ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুল করে আপনি, মায়ের কি যন্ত্রণা, মা ভর্তি হয়ে গেছে, বলছে যে আমাকে অক্সিজেন দাও, আমাকে দিও না, আমার বাচ্চাটাকে দাও, সে একটু অক্সিজেন পা। সেই কোথায়? সেই ক্লিনিকে, যে নার্সিং হোম, আমি তো বলবো একটা ছোটখাটো যেখানে আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা নেই, সেটা আমার নার্সিং হোম কোত্থেকে হয়? আল্ট্রাসাউন্ড নেই, নার্সিং হোম। অক্সিজেনের সিলিন্ডার দিয়ে আমার মাথাটা ফাটিয়ে দাও, সে কতটা যন্ত্রণা। তারপরে ডাক্তার আসে, দেখে বলে যে আরেক জায়গা থেকে করাতে হবে আল্ট্রাসাউন্ড। তারা নিয়ে যায় ওই অবস্থায় টানা হাঁচড়া করে, সেখানে বলে যে বাচ্চা আর নেই। ডাক্তার চলে যায়, যে বাচ্চা যখন নেই, আপনাকে তো আগেই বলেছিলাম। ওরা ভাবছি যে বাচ্চা তো ছিল সকালে। ডাক্তারবাবু কি এমন হলো? আপনি তো বললেন ডাক্তার, আপনি কি দেখেছেন? না আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখ ছাড়ুন, এই যে রিপোর্ট বলছে, রিপোর্ট অনেক সময় ভুল হয়। তার মানে আপনি বলছেন রিপোর্ট ভুল? না, আমি সেটা বলছি না, অনেক সময় ভুল আসে। আরে ডাক্তারবাবু আপনি কি বলছেন? ভেবেচিন্তে বলুন। অতি ভদ্রলোক, আপনি বলছেন যে তারা ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, নার্সিং হোমে ভাঙচুর। আমি বলছি না, একটা মানুষের যখন এত বড় ক্ষতি হয়ে যায়, সে হাইপার হতে পারে, সে প্রশ্ন করার অধিকার আছে। আরে আপনি আমার কেউ না, সোহিনী গাঙ্গুলিও আমার কেউ না, তা আমি নিজে হাইপার হয়ে যাচ্ছি? আপনি কি বলছেন? আমি যখন সোহিনী গাঙ্গুলি ভিডিওটা দেখি না গতকালকে, আমার চোখে জল এসে যায়। কিভাবে কাঁদছিল, কিভাবে কেঁদে কেঁদে বলছিল, মানে আমারই সত্যি খুবই খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। আপনি কি বলছেন ডাক্তারবাবু? আপনি চলে গেলেন কাঁচরাপাড়াতে, যে বাচ্চাটা চলে গেছে আপনি জানেন আপনি একটা মাকে কত বিপদে ফেলে গেছেন। নিহাত বাড়ির লোক বলেছে যে না আমার একটি সিজার করে দাও, হ্যাঁ, নাহলে এই মারা যাবে। সত্যিই তাই, যে এই অবস্থায় তাকে যদি সিজার করা না হতো, আপনি তো ক্রেডিট নিয়ে ফেললেন যে আপনি ওই অবস্থার মধ্যে আপনি করেছেন। আমরা তো সোহিনী গাঙ্গুলির ভিডিও থেকে জানতে পারি যে আপনার সঙ্গে যে আরো টিম মেম্বার ছিল তারাই চেষ্টা করেছে, আপনি বরং ভয় পাচ্ছিলেন, তারাই এইচডিতে দেওয়ার ব্যবস্থা করেছে। আপনি স্বীকার বললেন যে আপনি নাকি ব্যবস্থা করেছেন। এরা তো অতি ভদ্রলোক, বলল যে আমার তো আর হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। ডাক্তারবাবুকে কিছু বলবেন না। আপনি বললেন যে আপনার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। এটা সত্যি কথা, কিন্তু যদি আরো মানুষ এরকম ভাবে হারিয়ে ফেলে, ডাক্তারের তো একটা শিক্ষা হওয়া উচিত। দেখবেন আপনি আপনার অতি সজ্জন, সেই জন্যই কিছু করেননি। ডাক্তারবাবু আপনি বিশ্রাম নিন, যখন সুস্থ হবেন তখন আবার ডাক্তারি করবেন। মানুষের সমস্ত কিছু তো মানুষের হাতে থাকে না। আপনারা চেষ্টা করেছেন, অনেক আশা ছিল বেবি আসবে, আপনারা প্রচুর অনুষ্ঠান করেছেন। আমরাও কিন্তু রিন্টি ভিডিও বানাই। রিন্টি যখন আমাদের একটা সময় এই পেজ থেকে প্রচুর আর্নিং হতো, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের আর্নিং একেবারেই বন্ধ হয়ে গেছে। আমরা মনে করেছি যে এটা আমাদের মেন নয়, আমরা এনগেজমেন্ট আছে, মানুষ আমাদের চিনবে, জানবে, একটু
ভালো বলবে বলবে। অনেকে আমাদের বলেছে যে তোমাদের প্রেগন্যান্সি স্টোরি থেকে আমরা অনেক কিছু পেয়েছি, রাস্তায় এখনো ডেকে আমাকে বলে। আমরাও সেই ডাক্তারের কাছে দেখিয়েছি। হ্যাঁ, এটা শুনে ভালো লাগে। অনেকে গালি দেয়, গালি যারা দেয় কি আসে, গালি দেয় যারা বলেছে আমার নাকি বেবি বাম্প লাগিয়ানো রয়েছে, আমার বাচ্চার মুখের সঙ্গে আমার বাবার মানে আমার বরের আর কি বাচ্চার বাবার মুখ মেলানো হয়, যে দেখি তো একরকম কিনা, এরকমও বলা হয়। ঠিক আছে, আর আমার বলা হয় যে ও না ওই তো এখন তো বেবি বাম্প তো এমনি কিনতে পাওয়া যায়, বাচ্চা অন্য জায়গায় রয়েছে, এনে বলবে নিজের বাচ্চা। ওর তো বাচ্চা হওয়ার অসম্ভব, হবেই না, ওর বাচ্চা কি করে হতে পারে, মানে কত কথা। আমাদের সাথে ইনসিডেন্ট হতে পারতো। নেহাতে আমরা বড় জায়গায় গেছিলাম, তো ওই সোহিনী গাঙ্গুলের হাজবেন্ডের একটা কথা শুনছিলাম যে ওনাকে নাকি অনেকে বলেছে যে ভালো ডাক্তার দেখাতে পারোনি, তোমরা এখানে ওখানে গেছো। তো উনি বলছেন যে আমরা যে ডাক্তারকে দেখিয়েছি তার ভিজিট ওই চত্বরে যারা দেখান তাদের থেকে কোনো অংশে কম না, আমরা গুগল রেটিং দেখে গেছি। তো আমার একটা সাজেশন থাকবে সবার কাছে, যে আপনি গুগল রেটিং দেখে গেছেন কিন্তু আপনি তখন প্ল্যান করেছেন যে ডাক্তার ভালো, কিন্তু আপনাদের তো এটাও প্ল্যানে থাকা উচিত ছিল যে যখন ডেলিভারি করবে কোন নার্সিং হোমে, ওই ডাক্তার কোন নার্সিং হোমের সঙ্গে যুক্ত, এটাও দেখা উচিত। যখন শুনছি যে কোনো নার্সিং হোমে আল্ট্রাসাউন্ড নেই, মেশিন নেই, যেটা একটা বেসিক রিকোয়ারমেন্ট যেখানে বেবি ডেলিভারি হওয়ার জন্য, সেই নার্সিং হোমটা কিরকম নার্সিং হোম সেটা আর ভাবার জন্য কিছু ভাবতেই হয় না যে সেটা কিরকম। আজকাল এরকমই হয়েছে, আজকাল আমরা দেখতে পাবো যে ছোট ছোট ব্রিজের তলায় ঘুমটি করে বাচ্চা ডেলিভারি করছে। চেষ্টা করুন যাদের পয়সা আছে ভালো জায়গায় বড় জায়গায় দেখান, লোকালি দেখান, কিন্তু বড় ডাক্তারের সঙ্গে অ্যাটাচ থাকুন, বড় নার্সিং হোম থেকে করান, সেখানে অনেক সিস্টেম রয়েছে, অনেক ফেসিলিটি আছে। জানি না আমাদের প্রেগনেন্সি কখন ক্রিটিক্যাল হতে পারে, আজকে ভালো আছে কালকে ক্রিটিক্যাল হতেই পারে। তো বড় জায়গায় ওদের অনেক কিছু সাপোর্ট থাকে, ওদের প্যানেল থাকে, তারা কিন্তু কিছু না কিছু করতে পারে। কিন্তু ছোট জায়গায় আপনি দেখলেনই যে অক্সিজেন দেওয়ার অবস্থা নেই, আল্ট্রাসাউন্ড করার অবস্থা নেই, অন্য কোনো ডাক্তারও সেরকম ছিল না যে তখনই ডেলিভারি মানে গুরুত্ব বুঝে করতে পারে। আপনার তরফে তেমন কিছু গাফিলতি আমার চোখে পড়ছে না, যা কিছু ছিল ক্রিটিক্যাল হতেই পারে, কিন্তু ডাক্তারের সেটা রিয়েক্ট করা উচিত ছিল, করেননি ডাক্তার, আর কিছু করেননি। আপনি আবার চেষ্টা করুন, একটু সময় নিয়ে মনকে সংযত রাখুন, কাউন্সিলিং করুন, আনন্দে থাকুন, আবার হবেই। প্ল্যান করছেন তারা আগেই ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান যার কাছে সেট আপ আছে। আজকাল অনেক ডাক্তারের কাছে সেট আপ থাকে। প্ল্যান করার আগে কিছু ব্লাড টেস্ট করতে হয়, যেগুলো করলে আপনি প্রেগনেন্সির উপযুক্ত আছেন কিনা সেগুলো বোঝা যায়, যেমন থাইরয়েড, সিবিসি, হ্যাঁ অনেক কিছু টেস্ট আছে। আপনার টর্চ টেস্ট করা হয়, হ্যাঁ এটা হচ্ছে একটা প্রোফাইল টেস্ট, যাতে আপনার রুবেলা ভাইরাস বা কোনো বেড়াল আপনাকে কখনো আঁচড় দিয়েছে কিনা, এই জিনিসগুলো না প্রেগনেন্সিতে খুব ট্রাভেল করতে থাকে। ফলিক অ্যাসিড ট্যাবলেট নিয়মিত সেবন করতে হয়। সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি। তো আমার কথা হচ্ছে যে আল্ট্রাসনোগ্রাফি থেকে যে টেস্টটা করা হয় না, সেটা হচ্ছে যে কি মেশিনে করা হচ্ছে, কোথায় কত আধুনিক মেশিন আছে এবং কোন ডাক্তার করছে। মনে করুন যে মেশিন আধুনিক কিন্তু ডাক্তারের অত নলেজ নেই, তাহলে টেস্ট ভুল আসবে। আবার মেশিন খারাপ, ডাক্তার অভিজ্ঞ, তাহলেও কিন্তু ডাক্তার ভালো হয়েও ঠিকঠাক টেস্ট করতে পারবেন। সেই জন্য আপনাকে ভালো ডাক্তার এবং ভালো মেশিন যেখানে আছে সেই সমস্ত জায়গায় যাবেন, যেখানে যাদের এররটা একটু কম। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন যে কোথায় ভালো হয়। তো প্রেগনেন্সির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ টেস্ট আছে, যেটা হচ্ছে যে প্রথম যখন কনসিভ করে না, সেটা এইরকম পিরিয়ড মিস হয়ে যায়, একটু দুর্বলতা লাগে, বমি বমি ভাব আসে না, এরকম থেকে আপনারা যদি বুঝতে পারেন যে প্রেগনেন্সি হচ্ছে, তো পিরিয়ড মিস হওয়ার 10 দিন ওয়েট করুন, তারপরে একটা টেস্ট কিট আনুন। টেস্ট কিটে যদি দুটো দাগ এসে যায়, যদি হালকাও দাগ এসে যায়, তো সাথে সাথে আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিন। লোকাল ডাক্তার দেখাবেন, কাছাকাছি ডাক্তার। তারপরে ডাক্তার কিন্তু আপনাকে কদিন পরে একটা বিটা এইচসিজি টেস্ট করতে বলবে, কারণ ওই টেস্ট কিটের টেস্ট কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়, ওটা অনেক সময় ফলসও আসে। কয়েকদিন পরে বিটা এইচসিজি টেস্ট করার পরে আপনি যদি দেখেন যে সেটা পজিটিভ আছে, তখন ডাক্তার আপনার কিছু ব্লাড টেস্ট করবে, যদি আপনি সেটা আগে করে না থাকেন। সেই ব্লাড টেস্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু এই টেস্টগুলো করিয়ে নেবেন। একটা ভালো ডাক্তার কিন্তু এই টেস্টগুলো করায়। এবার এরকম করতে করতে যখন 5-6 সপ্তাহ অতিক্রান্ত হয়, তখন আপনাকে একটা ডেটিং স্ক্যান করতে দেবে, যেটা হচ্ছে বেসিক স্ক্যান আপনারা সবাই প্রেগনেন্সি আসার পরে করেন, সেটা হচ্ছে ডেটিং স্ক্যান। সেই ডেটিং স্ক্যান করার পরে কিন্তু তাতে বোঝা যায় যে বাচ্চার তাতে হার্টবিট এসছে কিনা, বাচ্চার কমাস বয়স হয়েছে, হ্যাঁ তার কিরকম কি অবস্থা, সবকিছু বোঝা যায়, তার হার্টবিট কতটা রয়েছে সব দেখা যায় তাতে।
এবং সেটা থেকে একটা প্রথম কনফার্ম করা যায় যে আপনি প্রেগনেন্ট। তবে আমার একটা সাজেশন হচ্ছে, প্রেগনেন্ট হওয়ার পরে এই তথ্য চারিদিকে কাউকে বলার কোনো দরকার নেই, আপনি নিজের মধ্যেই রাখুন। যদি রাখতে না পারেন একদম নিজের ক্লোজ সার্কেলে রাখুন। চারিদিকে এটা করলে একটু মানসিক প্রেশার আসার সম্ভাবনা থাকে। আপনি এই ডেটিং স্ক্যান করার পরে ডাক্তার আপনাকে যা যা প্রেসক্রাইব করবেন সেই মতো চলুন। আপনি যদি ওয়ার্কিং ওমেন হন তাহলে আপনাকে সেই মতো সাবধানে যাতায়াত করতে হবে, কারণ চাকরিটা তো আপনাকে করতে হবে আপনার সেই মতো অবস্থা বুঝে। তবে ধীরে ধীরে আপনার এরপরে আপনার 12 থেকে 14 সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করতে হয়, সেটা হচ্ছে এনটি স্ক্যান। এই এনটি স্ক্যান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা, কারণ আজকাল হচ্ছে ডাউন সিনড্রোম এরকম হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ক্রোমোজোমাল ডিফেক্ট। হ্যাঁ, তো আমরা বাচ্চা চাই, কিন্তু আমরা চাই একটা সুস্থ বাচ্চা। যদি সত্যি সত্যি কোনো কারণে ক্রোমোজোম ডিফেক্ট হয় না, তাহলে যদি সেটা আগেই ধরা পড়ে সেটা রিপেয়ার করা যাবে কিনা সেটা ডাক্তারবাবু বিবেচনা করেন। যদি সেটা রিপেয়ার করা না যায় তাহলে তার আগে আমাদের ডিসিশন নিতে হয়, যত কঠিনই হোক না কেন সেই ডিসিশন আমাদের নিতে হয়। এবং এর সাথে একটা ডাবল মার্কার টেস্ট, এটাও অনেক সময় করে এই 12 থেকে 14 সপ্তাহের মধ্যে। তো ডাক্তারবাবুরা এগুলো আপনাকে প্রেসক্রাইব করবেন যে কি কি টেস্ট করতে হবে। তারপরে যখন 20 থেকে 22 সপ্তাহ, 18 থেকে 22 সপ্তাহ, তখন একটা অ্যানোমালি স্ক্যান করতে হয়। এই অ্যানোমালি স্ক্যানটা খুব গুরুত্বপূর্ণ। এই অ্যানোমালি স্ক্যানের সাহায্যে বাচ্চার মস্তিষ্ক, হার্ট, তার কিডনি, তারপরে হাত, পা, ঠোঁট, এই সমস্ত গড়নগুলো চেক করা হয়, সমস্ত ঠিক আছে কিনা, তার জন্মগত কোনো ত্রুটি আছে কিনা সেগুলো দেখা হয়। এই অ্যানোমালি স্ক্যান খুব গুরুত্বপূর্ণ এইখানে, এটা কিন্তু কখনো মিস করবেন না, এটা করতেই হয়। এগুলো কিন্তু সমস্ত ডাক্তার বলেন না, এইগুলো ডাক্তার আমাদের আজকাল আমি দেখছি যে নিজেকেও একটু ডাক্তার হতে হবে, কিচ্ছু করার নেই। আপনি যখন করছেন, এত কিছু প্ল্যান করছেন, আপনাকে একটু জানতে হবে যে কি কি টেস্ট করতে হয়। এগুলো এত সমস্যা নেই, একটা অ্যাপ এখন পাওয়া যায় মোবাইলে, সেই অ্যাপ আপনাকে জানান দেবে যে কোন সময় কোন টেস্ট করতে হবে। হ্যাঁ, প্রেগনেন্সি অ্যাপ আপনি সার্চ করুন অ্যাপ স্টোরে, ভালো ভালো অ্যাপ আছে, আমরাও একটা অ্যাপ ইউজ করতাম। সেখানে শুধুমাত্র টেস্ট নয়, কি খেতে হবে, কি পড়তে হবে, কখন আপনার কি সিমটম আসছে, আপনার বাচ্চা কখন নাড়াচাড়া করছে, আপনাকে কোন দিকে ফিরে শুতে হবে, কি ধরনের পোশাক আপনার পরা উচিত, সব এরা বলে দেবে। হ্যাঁ, আপনি এই অ্যাপটা লোড করুন, আপনাকে দেখবেন এত আপনার জীবনটা একদম হালকা হয়ে যাবে। আপনি আপনার বেবির সাথে আপনি ইন্টারাকশন করতে পারবেন, আপনি ছোবেন, সে সাড়া দেবে, আপনার শব্দ তার কানে গিয়ে পৌঁছবে, সে তার মুভমেন্ট করবে। তো এরপরে অ্যানোমাল স্ক্যানের পরে যখন আপনার 28 থেকে 32 সপ্তাহ, তার মধ্যে গ্রোথ স্ক্যান করতে হবে। আমরা ঘটনাচক্রে কি হয়েছিল, সেই 28 সপ্তাহে ডক্টর ডি কে সামন্তের হাত থেকে বেরিয়ে গিয়ে আমরা ডক্টর ভাস্কর পালকে দেখিয়েছিলাম, এবং তিনি আমাদের গ্রোথ স্ক্যান এবং সঙ্গে ডপলার স্ক্যান করেন। ওই গ্রোথ স্ক্যান এবং ডপলার স্ক্যান কিন্তু সবাই করতে দেয় না, এই লোকাল কেউ দেয় না আপনাকে করতে, যদি না আপনার কোনো কমপ্লিকেসি হয়। রিন্টির তো কোনো কমপ্লিকেসি ছিল না, আমরা তো বাইরে থেকে কিছুই বুঝতে পারিনি, কিন্তু ডাক্তার এই গ্রোথ স্ক্যান এবং ডপলার স্ক্যান করেও ধরতে পারে যে গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে এবং বাচ্চার ব্লাড সার্কুলেশন কম। অর্থাৎ ওই যে বললাম যে মা এবং বাচ্চার, শিশুর মধ্যে যে যোগসূত্র, লাইফ সাপোর্ট, সেই প্লাজেন্টা থেকে মায়ের শরীর থেকে যে অক্সিজেন সেটা সরবরাহ কম হচ্ছে, এবং এটা কিন্তু খুবই ক্ষতিকারক, এবং এটাকে কন্টিনিউ মনিটরিং করতে হয়। তো এই সমস্ত ছোটখাটো জায়গায় সেই মনিটরিং এর ব্যবস্থা নেই, আপনাকে করতে হবে বড় জায়গায় গিয়ে, কিচ্ছু করার নেই। দরকার হলে সেখানে ভাড়া থেকে করতে হবে, যদি আপনার যাতায়াতের অসুবিধা হয়, বড় ডাক্তার আপনাকে দেখাতে হবে। আপনি যদি এরকম কমপ্লিকেসি কারো থাকে, যদি সমস্যা হয়, এরপরে গ্রোথ স্ক্যান করার পরে ডপলার স্ক্যান, এগুলো করে আপনি দেখবেন আরো অনেক রকম স্ক্যান আছে, সেগুলো ডাক্তার প্রয়োজন অনুযায়ী করতে বলেন। কিন্তু 36 সপ্তাহ ক্রস করে গেলে বা আপনার বেবি পুরো ম্যাচিওর, আপনি যে কোনো সময় ডেলিভারি করতে পারেন। যত 40 সপ্তাহের কাছে যাবে তত কিন্তু কমপ্লিকেসি বাড়তে থাকে, কারণ নর্মাল ডেলিভারি কিন্তু আমাদের দেশে খুব মুশকিল। সরকারি জায়গায় একমাত্র চেষ্টা করে, আর আমাদের নার্সিং হোমগুলোতে করে না, কারণ একটা ডাক্তার প্রচুর রুগী দেখে, সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। এই ইউরোপের মতো কান্ট্রিতে আমার বন্ধু থাকে, সে সিজার করতে বললেও করবে না যতক্ষণ না তাদের 40 সপ্তাহ হয়ে গেছে। 40 সপ্তাহ হয়ে যাওয়া, কমপ্লিট হয়ে যাওয়ার পরে গিয়ে ওর বেবি হয়েছে। করবে না, কারণ ওদের জনসংখ্যা কম, ওদের ডাক্তার সাফিসিয়েন্ট আছে, ওদের মেকানিজম অত্যন্ত ভালো। আমাদের মতো এরকম না। আমরা জানি না, আমরা স্বাস্থ্য সম্বন্ধে আমাদের কতটুকুই বা ধারণা রয়েছে। এই যে এইগুলো এত তথ্যগুলো আমরা জেনেছি, আমরা হচ্ছে নিজেরা ভুক্তভোগী। আমার দুবার
মিসক্যারেজ হয়ে গেছে, তারপরে জেনেছি আর কিছু জেনেছি, সেগুলো অন্যকে জানাতে চেয়েছি। আমার আর এর মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 12 বছরের। অনেকেই বলবে যে এত 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 বছর বয়সের পার্থক্য। এবার আমার বাচ্চা বিয়ের পরে 9 বছর পর 8 বছরে কনসিভ করেছে, 9 বছরে বেবি হয়েছে। এবার বাচ্চা যখন বড় হবে তখন আমি অনেক বার্ধক্যে পৌঁছে যাব। হয়তো অনেকে খ্যাপাতে পারে দাদু দাদু বলে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তো বাবা হতে চেয়েছি। এই বাবা হওয়াটাকে তো কেউ আটকাতে পারবে না। সমাজ কি বললো তার জন্য তো আমার বাবা হওয়ার এই ইচ্ছাটাকে তো কেউ দমন করতে পারবে না। বাবা প্রত্যেকেই হতে চায়। আমি সন্তান পেয়ে আমার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক যন্ত্রণা ছিল, সেগুলো এখন ভুলে গেছি। সন্তান পেয়ে সব ভুলে গেছি। আগে কত রেগে যেতাম কথায় কথায়, এখন সেগুলো অনেকটাই কন্ট্রোল করি। আগে অনেক সমস্যা ছিল, সেই সমস্যাটা এখন অনেকটাই কমে এসছে। আমরা সেই সন্তানকে নিয়ে আছি, যে ছোট্ট 1885 গ্রামের ওজনের বাচ্চা, যেটা একদম লিলিপুটের মতো ছিল, সে কিন্তু এখন যথেষ্ট দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এখন ওকে অন্য ঘরে রেখেছি, নাহলে লাইভ করতে দেবে না। সে কিন্তু যথেষ্ট, তার এখনই দেখছি তার বুদ্ধি প্রখরই বলা যাচ্ছে। হ্যাঁ, তবে আমি চাই না যে আমার বাচ্চা এখনই অনেক কিছু শিখে ফেলুক। অনেকের বাচ্চা দেখি ছোটবেলায় প্রধানমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি সব গড়গড় করে বলে দেয়। হ্যাঁ, আমি চাই না আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এখনো বেশ কয়েক বছর থাকবেন। বাচ্চা যখন 20 বছর হবে তখনও হয়তো মুখ্যমন্ত্রী একই মুখ্যমন্ত্রী একই প্রধানমন্ত্রীকে দেখবে। অনেক বাচ্চা দেখছি 2 বছর বয়সে 1 লাখ টাকা ডোনেশন দিয়ে স্কুলে ভর্তি করেছে। আমার দরকার নেই আমার বাচ্চা শিক্ষিত হওয়া, বিজ্ঞানী পণ্ডিত হওয়ার। হ্যাঁ, সে মানুষের মতো মানুষ হোক, যে এরকম বড় হয়ে এরকম যদি ডাক্তার হতে চায় যেন সত্যিকারের ডাক্তার হোক, যাতে যদি শিক্ষক হতে চায় যাতে সত্যিকারের শিক্ষক হোক। দেখুন, এটা হচ্ছে নর্মাল প্রেগনেন্সি। এরপরে আমাদের একটা অ্যাসিস্টেড প্রেগনেন্সি সিস্টেম আছে আমাদের এখানে। আমরা অনেকেই জানি না, আমরা হাত ছেড়ে দিই। যখন কেউ প্রেগনেন্ট হচ্ছে না তখন বলে না হয়, মেয়েদেরই দোষ দেওয়া হয় যে বন্ধা, অনেক কিছু। এই যে যন্ত্রণার কতটুকু একটা মেয়েই সেটা ভালো করে বোঝে, কোনো ছেলে বোঝে না সেটা, যে একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয়। মানে বন্ধাত্বের জন্য মেয়েকেই দোষী করা হয়, একটা ছেলের যেন কোনো দোষ নেই। এই যে আমিও গেছি, হ্যাঁ, কত কিছু। কোনো শুভ অনুষ্ঠানে তাকে ডাকা হয় না। হ্যাঁ, নিজের লোকই ডাকে না, এরকম ব্যাপার। সে নিজেও মানে রিন্টু অনেক জায়গায় যেতে ইতস্তত করে। তো ঘাবড়াবেন না। এই বন্ধাত্বের যে সমস্যাটা কোনো একটা মেয়ে বা ছেলের একার নয়, অনেক সময় দুজনের সমস্যা হতে পারে। সেই জন্য যদি কখনো ডাক্তার দেখান, ইনফার্টিলিটি ডক্টরের কাছে যান, স্বামী স্ত্রী দুজনে মিলেই যাবেন। কারণ অনেক সময় সমস্যা মেয়েদের নাও হতে পারে। মেয়েদের সমস্যা হলে সেটা কিন্তু ট্রিটমেন্ট করা যায়, কিন্তু ছেলেদের সমস্যা হলে ট্রিটমেন্টের সুযোগ কিন্তু অনেকটাই কম। পুরুষ বন্ধাত্ব কম করা মানে ঠিক করা কিন্তু খুবই ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু মেয়েদের বন্ধাত্ব হলে সেটা যদি সেটা সুযোগের মধ্যে থাকে কিন্তু সহজেই করা যায়। তো আমি একটা কথা বলবো, যে আমরা যখন গেছিলাম ডক্টর ডিকে সামন্তর কাছে, যে আমাদের যখন বেবি হচ্ছিল না, 2বার মিসক্যারেজ হওয়ার পরে, তো আমরা গেছিলাম, আমরা খবর পেয়েছিলাম যে উনি ওনার কাছে যাওয়ার পরে অনেকের বেবি হয়েছে। তো উনি প্রথমে আমাদের কিছু টেস্ট দেন, কিছু হরমোন ইনজেকশন দেন। উনি আমাদের ওই আইওয়াই করে। আইওয়াই শব্দটা কি আপনারা শুনেছেন কখনো? আইওয়াই হচ্ছে এমন একটা টেকনিক, যদি কখনো কোনো কারণে স্পার্মের কাউন্ট কম থাকে, বা সেই স্পার্মের যে গতিশীলতা মানে শুক্রাণু, সেই শুক্রাণুর যদি গতিশীলতা কম থাকে এবং সেটা যদি কোয়ালিটি না ঠিকঠাক না থাকে, তাহলে এই আইওয়াই পদ্ধতির সাহায্যে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো আমি রিন্টি যখন গেছিলাম, আমাদের দুজনেরই উনি ট্রিটমেন্ট করেছিলেন। উনি সমস্ত ওষুধপত্র দিয়ে, এই সময় কি করা হয় যে ছেলে মেয়ে দুজনেই ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয়। ওর ওই ডিম্বাণুগুলোকে ওষুধের সাহায্যে একটা নির্দিষ্ট দিনে ওভুলেশন করা হয়, অর্থাৎ ডিমকে ফোটানোর ব্যবস্থা করা হয়। অনেক সময় হয় কি, ডিমের কোয়ালিটি ঠিক থাকে না, ডিমের সাইজ ঠিক থাকে না এবং সংখ্যাটাও ঠিক থাকে না, যাতে করে ঠিক সংখ্যা এবং ঠিক সাইজে এবং ওই একটা নির্দিষ্ট দিনে ডিমটা বড় হয়, সেই ব্যবস্থা করা হয় এই যে আইওয়াই সিস্টেমে। আর যেটা করা হয় যে পুরুষের, যেমন আমার থেকে সিমেন্ট কালেক্ট করেছিল, ওরা সিমেন্ট কালেক্ট করে সেটা কিছুক্ষণ ওটা রুম টেম্পারেচারে রেখে দেয়, সেটা হচ্ছে তরল হওয়ার জন্য। তরল হয়ে যাওয়ার পরে একটা মেশিন, সেন্ট্রিফিউগাল মেশিন, যেটা হচ্ছে বনবন করে ঘোরে, এরকম একটা মেশিনের মধ্যে কোনো একটা কন্টেনার পাত্রের মধ্যে রেখে সেই স্পামগুলোকে ঘোরানো হয়। সেই স্পামের যেগুলো সতেজ, যেগুলো গতিশীল, যেগুলো ভালো কোয়ালিটি স্পাম, সেগুলো নিচে জমতে থাকে এবং খারাপ স্পামগুলো সেটা বেরিয়ে যায়। তার থেকে উনি আমাকে দেখিয়েছিলেন মাইক্রোস্কোপের সাহায্যে
ওটা তুলে ভিডিওটা আমি মনিটরে ওনার দেখেছিলাম যে কিলবিল কিলবিল করছে সেই স্পামগুলো, এবং সেই স্পাম থেকে খানিকটা 0.5 ml থেকে 1 ml এর মতো বাছাই করে একদম একদম বিশুদ্ধ, মানে গতিশীল, একদম জীবন্ত, মানে বলে না তাজা ছেলে, হ্যাঁ, ওই এরকম তাজা তাজা স্পাম ওই ক্যাথিটার টিউবের মাধ্যমে ওই জরায়ুর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং এতে হয় কি যে ওই জরায়ুতে ডাইরেক্ট এই বিশুদ্ধ স্পাম গুলো যাওয়াতে তাতে কনসিভ করার সম্ভাবনা বেড়ে যায়। তো আমাদের এরকম দুবার করেছিল। সেই সময় আমাদের একটা সাইকেলে 15,000 টাকা করে খরচ হয়েছিল, দুবারে 30,000 টাকা। কিন্তু যখন দুবারে করার পরেও হয় না, তখন উনি বলেন যে আমাদের ওই টিউমার ছিল, ফাইব্রয়েড ছিল, সেটা অপারেশনের। তো আমরা যখন ডক্টর ভাস্কর পলের কাছে প্রথম যাই, উনি দেখে বলেছিলেন যা টিউমারের সাইজ, এতে অসুবিধা হওয়ার কথা না। উনি তখন আমাদের এই কনসিভ না করার জন্য উনি আর একটা টেকনিক ইউজ করেছিলেন, সেটা হচ্ছে ওভুলেশন। ওভুলেশন কিছু একটা মেকানিজম। তাতে কি হয় যে ওই যে ডিম আগে বললাম যেটা ওই আইওআইতে করেছিলেন না, যে ওষুধ দিয়ে ডিমটাকে ফোটানো, ওই একই ওষুধ উনি প্রয়োগ করে ডিম ফোটানোর উনি এরকম 3 বার করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও কনসিভ করিনি রিন্টি। তারপরে তো করোনা এসে যায়। করোনা এসে যাওয়ার পরে আমরা ডাক্তারই দেখাতে পারিনি। তার মধ্যে রিন্টুর বেশ কিছু কমপ্লিকেশন শুরু হয়ে যায়। হ্যাঁ, পেট খুলে ওই যে বলছিলাম না যে ওর জন্ডিস ধরা পড়ে, অথচ ওর জন্ডিস নয়, কোলেস্ট্রল বেড়ে যায় এবং ওর ওই ফাইব্রয়েডই ওর প্রবলেম করছিল। তারপরে করোনা খানিকটা কমলে আমরা ডক্টর ভাস্কর পলের কাছে যাওয়ার পরে উনি ওর ওই ল্যাপ্রোস্কোপিক করে সার্জারি করে এবং তাতে ওই টিউমার গুলো বাদ দেয়, 2টো টিউমার বাদ দেয়। ওর কিন্তু এতদিন পর্যন্ত টিউবে কোনো ব্লক ছিল না। তারপরে যখন ডক্টর ভাস্কর পলকে বলি যে স্যার এ কি নর্মালি কনসিভ করতে পারবে না, বলে যে এটা মুশকিল আছে, এর আইভিএফ করতে হবে। তো আইভিএফ এর জন্য আমাদের ওই ডক্টর ইন্দ্রনীল সাহার কাছেও আমরা যাই। উনি এই জন্যই পাঠিয়েছিলেন যে অপারেশন করার আগে পাঠিয়েছিলেন যে অপারেশন করতে গিয়ে যদি ওর কিছু সমস্যা হয় তাহলে ওর এগটাকে প্রিজার্ভ করার কোনো দরকার আছে কিনা সেই সাজেশনের জন্য। তো ডক্টর সাহা বলেন যে কোনো দরকার নেই, ঠিকই আছে, এটা ওই ফাইব্রয়েড অপারেশন করে দিলেই আমরা আইভিএফ এ হাত দেব। তো আইভিএফ করাটাও তো চারটিখানি ব্যাপার নয়, এটার জন্য অনেক খরচ আছে। তো আমাদের সেই টাকা পয়সা তখন জোগাড় হয়নি। তার মধ্যে রিন্টির একটা বিশ্বাস ছিল যে হয়তো আমার নর্মাল হয়ে যাবে। তো ডাক্তারকে বলেছিল ডক্টর ভাস্কর পালকে যে স্যার আমার কি নর্মাল হবে না, তোমার তো টিউব ব্লক আছে, তো টিউব যদি চেক করে দেখতে হবে, যে টিউব খোলা থাকলে নিশ্চয়ই হবে, আমরা দেখবো এইচএসজি টেস্ট। হ্যাঁ, ওটা হচ্ছে একটা এক্সরে, ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কিছু ফ্লুইড ঢুকিয়ে কন্ট্রাস্ট হিসেবে দেখা হয় যে কোনো ব্লক আছে কিনা। আবার এইটাই যে প্রেশারের জন্য ব্লকও খুলে যায়, এর অনেক কিছুই করা হয়েছিল। তো যাই হোক, ঘটনাচক্রে রিন্টি নর্মাল কনসিভ করে যায়। হ্যাঁ, তো এই নর্মাল কনসিভ মানে ও কিন্তু ওই যে সেই সময় ডিম টিউব তো খুলে যায়। প্রথমে হয়েছিল কি, ওর টিউবটা ব্লক হয়ে গেছিল, ওই যে ফাইব্রয়েডের চাপে না টিউব ব্লক হয়ে গেছিল। টিউবই ব্লক যদি থেকে যায় তাহলে স্পাম যাবে কোথা দিয়ে, রাস্তাই তো বন্ধ। পরে সব টিউব খুলে যায়, ওর মনটাও শান্ত থাকে। কোনো ঘটনা এই যে প্রেগনেন্সি আসাটা মানে আমাদের হাতে থাকে না, কখন যে এসে যাবে তার ঠিক নেই। ও কনসিভ করে যায়, কিন্তু ঘটনা হলো যে ওর যখন পিরিয়ড মিস হয়ে যায় না, ওই যে আমার পিরিয়ড মিস হয়ে গেছে, যে ছাড়ো তো, এর আগে কতবার হয়েছে। এবার একদিন ও বলছে দেখো আমার পিরিয়ড আর হচ্ছে না। হ্যাঁ, এবার তারপরের দিন বলছে আমার যেমন স্পটিং হচ্ছে ছোট ছোট। আমি বললাম যে ও নর্মাল, ওসব ভেবো না। তারপরে কদিন পরে বলছে যে আমার আবার স্পটিং বন্ধ হয়ে গেছে, তারপরে আর পিরিয়ড হচ্ছে না। আমরা 10 দিন পরে চেক করে দেখি যে টেস্ট কিটে 2টো দাগ এসছে। এবার কিন্তু আর ফ্যাকাশে নয়, একদম গাঢ় দাগ। সেদিনই আমরা ডক্টর সামন থেকে ফোন করেছিলাম, উনি আসতে শুরু করেন। এটা আমাদের সেই জার্নি কিভাবে হয়েছিল, এই পেজে সেই ভিডিওগুলো আছে। তো আমি সবাইকে বলবো যে কেউ ঘাবড়াবেন না। এই 8 বছরে কনসিভ করে 9 বছরে মা হয়েছে, দুটো মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে। বয়সটা আমার 31 থেকে উপরে, অনেক বেশি বললো। 32-এ কনসিভ করেছে, 33-এ মা হয়েছে, এখন 2.5 বছর বাচ্চার বয়স, অনুমান করুন। তো যারা বলেছে সোহিনী গাঙ্গুলির 31 বছর বয়স, সেটা হ্যাঁ, সে অনেক এল্ডারলি মাদার। এই সমস্ত উনি কি বলছেন, 31 বছর বয়সে মা হবে নাকি 3 বছর বয়সে মা হবে, এই কথা উনি বলতে চাইছেন? উনি কি সেই বালিকা মানে বাল্য বিবাহের কথা বলছেন? ভুলভাল যুক্তি দিয়ে কোনো লাভ নেই।
তবে আমি একটা জিনিস বলবো যে ওই সোহিনী গাঙ্গুলি যা যা করেছে ওদের তো অত অভিজ্ঞতা নেই, ডাক্তারের পরামর্শ নিয়েই করেছে, কোথাও যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েছে, যা কিছু করেছে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে। আমার শ্যালিকা হয়তো সেই ভিডিওটা দেখছে কিনা জানি না, এপ্রিল মাসে তার বিয়ে হয়েছে। হ্যাঁ বিয়ে ছিল, হ্যাঁ মেকআপ করার জন্য হ্যাঁ, ওনাকে, হ্যাঁ, হ্যাঁ। সোহিনী গাঙ্গুলিকে তখন ফোন করেছিল মনে হয় না? হ্যাঁ, আমাদের বাড়িতে বসেই করেছিল। হ্যাঁ আমাদের বাড়িতে বসেই করেছিল। তখন তখন উনি ও বলছে, বললো আমি যে তো- আমি তো কনসিভ করে গেছি, আমি তো এখন করবো না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু সাবধানেই ছিলেন। এবার মানুষের তো ঘুরতে যেতে ইচ্ছে করে, মানুষের তো কাজ করতে হয়, ওনার তো নলেজ নেই। ওনাকে যদি বলা হতো যে আপনি বিশ্রাম নিন, তাহলে উনি কি আর করতেন? ওনাকে ডাক্তার বলেননি। এবারে তো সাধারণ মানুষ আমরা না, আমরা কি করে জানবো? আর সম্ভবত উনি প্রথমবার মা হচ্ছেন, এরকম তো ওনার অভিজ্ঞতা নেই কখনো। পেশেন্টকে দেখবেন একটু আরো দায়িত্বশীল নিয়ে, ক্লাস না হয় করতে গেলেন না একদিন, কি আছে? আপনি যদি না পারেন তাহলে আপনি অন্য কোথাও তাকে রেফার করতে পারতেন, আপনি বলতে পারতেন যে তুমি হসপিটালেই করে নাও। আপনি তাকে ঝুলিয়ে রেখে দিলেন, এখন বলছেন যে আমি তো আগে থাকতেই বলেছি যে এটা নেই, বাচ্চাটা একটা মৃত বাচ্চাকে আমি কি করে সিজার করব। এইসব বলার কোনো মানেই নেই। তো যা হবার একটা ইনসিডেন্ট হয়ে গেছে। আপনি সোহিনী দেবীকে আমি একটা জিনিস বলছি যে আপনি বলেছেন যে আপনার পাওয়ারও নেই, হারানোরও কিছু নেই, কিন্তু আপনার ছাড়ারও কিছু নেই। আপনি নিজের জন্য নয়, আপনি অন্যের জন্য আপনি ছেড়ে দেবেন। অন্তত তার এই বোধটা হওয়া উচিত ডাক্তারের, যে উনি অন্তত আর কারোর সঙ্গে যেন কখনো এইরকম না করেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা চাইলে আমাদের এই পেজের যে পুরোনো ভিডিওগুলো আছে দেখতে পারেন।